MLKONAVIC, ঠিক আছে, ম্যালকোনাভিক। এটা মোস্টলি অ্যাডভান্স বই অন ওয়েস, ঠিক আছে, এটা এর থেকে ওয়ান স্টেপ অ্যাডভান্সড। তো এই বইটা আমি তখনই পড়তে বলি যখন অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে, তারপরে এই বইটায় আসা উচিত। তার আগে এই বইতে আসা উচিত নয় জেনারেলি, আমি বলি না পড়তে, ঠিক আছে। আচ্ছা, এবার আরো একটা দুটো বই আমি বলে দিচ্ছি, হেল্প ইউ। আচ্ছা, উইলিয়াম স্টলিংস পড়তে পারো চাইলে, ওয়েসের। আরেকটা হচ্ছে টেনেনব্রামের বই আছে, উইলিয়াম ইয়ে ওয়েসেরই আরেকটা বই আছে হচ্ছে টেনেনব্রাম। এই দুটো বইও কোয়াইট রিলেটেড ইন দিস লেভেল, ঠিক আছে। উইলিয়াম স্টলিংসের ভাষাটা একটু কঠিন। এইগুলো হচ্ছে মেনলি বই। এবার এছাড়া দেখবে তুমি ইন্টারনেট মানে অনলাইন সাইটে দেয়ার উইল বি লটস অফ বই, সেরকম ধরো যেরকম আছে একটা অপারেটিং সিস্টেম কনসেপ্ট বাই ধাম থেড়ে, তারপর ওয়ালা মানে একটা ওয়ালা। এই বইগুলো মেবি আমি কখনো অ্যাজ সাচ পড়িনি, বাট আমি কখনো দেখিও নি, তো ওই জন্য আমি বলতে পারবো না কতটা কি ভালো। কারণ এছাড়া ইউনিক্সের ওপর স্পেসিফিক্যালি ইউনিক্সের ওপর একটা বই হয়, সেটা হচ্ছে ব্যাক বলে, BACH ব্যাক। তো ওইগুলো আছে, বাট আমি সত্যিই জানি না ওগুলো কতটা ভালো বা খারাপ, মানে আমি পড়ি। আমি যেগুলো বললাম সেগুলো। আর তোমাদের শেল প্রোগ্রামিং শিখতে হবে, তো ইউনিক্সও শিখতে হবে। তো শেল প্রোগ্রামিং এর জন্য আমি জেনারেলি বলি ইয়াজবান কানেতকারের বইটা ফলো করতে পারো, ঠিক আছে। কানেতকারের বইটা ফলো করলে শেল প্রোগ্রামিং ভালো মতো শেখা যায়। ইউনিক্সের বইয়ের জন্য একটা বোধহয় উদিত পান্ডে আর উদয় পান্ডের একটা বই আছে, বা সুমিত পান্ডে, এরকম কিছু সামথিং পান্ডে। ওই বইটা ইজিলি লেখা রয়েছে, ভালো। এছাড়া যদি ইউনিক্স কাউ শেখার থাকে, অ্যামাজনে যাবে, কালি বা লিনাক্স এর 4টে বই, 4 in 1 এরকম একটা বই পাবে, যেটা অনলাইনেও অ্যাভেলেবেল হয় যদি টোরেন্ট ফোরেন্ট থেকে নামাও তো, ঠিক আছে। তো লিনাক্সের দেখবে একটা 4 in 1 বই আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে। আর যদি কারোর ভালো লাগে যে আমি এখান থেকে ব্যাশ শিখবো, তাহলে ওরেলির একটা বই আছে, সম্ভবত দেখবে লাল কালার আর সাদা কালারের কভারে, সেই বইটা ব্যাশের জন্য ভালো, ঠিক আছে। দিস আর দ্য অল বুক ডিটেলস। বাট যদি আমাকে বলো কোনটা স্যার এই মুহূর্তে পড়বো, আমি বলবো অলওয়েজ প্রেফার দিস টু বুকস টু রিড ইনিশিয়ালি। After some time, if when you get some details about the syllabus or details about the subject, go for NUT. Don't go for Malkonovic initially. This will hell your life, কারণ এখানে কনসেপ্টটা শুরুই হচ্ছে তোমার অ্যাডভান্স পার্ট থেকে। এটা কোনোটাই বেসিক ওয়ে অপারেটিং সিস্টেমের বক্তব্য বা লেখা নেই। এখানে ডিস্ট্রিবিউটেড মাল্টি প্রোগ্রামিং প্যারালাল প্রোগ্রামিং এর গল্প থেকে প্রথম থেকেই শুরু হয়। তো ওই জন্য আমি এটা সবাইকে একটু ইগনোর করতে বলি। গো ফর দিস থ্রি or these two if you want, কারণ এখানে দেখতেই পারো চাইলে এগুলো, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা আরেকটা বই বলে দিচ্ছি, ইউনিক্সের একটা ভালো বই আছে, সম্ভবত সুমিতাভ দাস, যেটা মনে পড়লো, সুমিতাভ দাস, এই বইটা ভালো, ঠিক আছে। ডোন্ট ফলো এনি বুক লাইক কোয়েশ্চেন অ্যান্সার বুকস, ঠিক আছে। কোয়েশ্চেন অ্যান্সার বুকের কোনো ভালো ফিডব্যাক পাবে না, তো ওই রকম কোনো বই পড়ো না, তো টেক্সট কনসার্ন বইগুলোই পড়ো, ঠিক আছে। তাও কোনো কোয়েশ্চেন বই নিয়ে আছে কি? জেনারেলি তোমরা কতটা বই পড়বে না পড়বে আমি জানি না, বাট স্টিল আমি বলে রাখলাম, তোমাদের আমি নোটস সবই দিয়ে দেবো। কোনো জায়গায় গ্যালভিনে বেশি লেখা আছে দেখতে হলে সেটাও নোটসের মধ্যে লেখা থাকবে যে গ্যালভিনটা ফলো আপ করো এখান থেকে। আর আমার নোটসে আমি মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিককে লিখে রাখার, প্রত্যেকটা টপিককে পুরোপুরি বোঝানোর। আর সেকেন্ডলি আরেকটাও চেষ্টা করেছি কিছু কোয়েশ্চেন অ্যান্সার বলে দেওয়ার, যে এটার মানে কি ওটার মানে কি। আর যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার মাথায় আসে আফটার দ্য মানে হ্যাভিং দ্য আফটার টিচিং ওয়ান চ্যাপ্টার, আমি সেগুলো তোমাদের লিখিয়ে দেবো যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার মাথায় আসে।
সেকেন্ড বক্তব্য হচ্ছে সিলেবাসটা প্রচন্ড বড়। চ্যাপ্টারের নাম দেখে অনেক ছোট ছোট লাগবে, কিন্তু এক একটা চ্যাপ্টার অনেক বড়। মানে ধরো সবচেয়ে ছোট নোটসটাই হয়তো আজকে গেছে 19 পাতা। হয়তো আমি ইচ্ছা করে এক একটা চ্যাপ্টারকে এত বড় নোটস হয়ে যাবে বলে হয়তো অনেকগুলো পাতায় ভেঙেছি, পার্টে ভেঙে ভেঙে পড়াই। আজকে আমি তোমাদের 2-3টে পার্টেই পড়াবো, কারণ একদিন এক একটা চ্যাপ্টার কোনোদিনই শেষ হবে না। মিনিমাম 2 দিন করে নেবে এক একটা চ্যাপ্টার শেষ হতে। এক্সেপ্ট থ্রেডিং বলে একটা জিনিস করতে হবে, এবং আমি এক্সপেক্ট করবো তোমরা জাভায় পড়েছো, ওটা বাদে সব চ্যাপ্টারই মিনিমাম 2 থেকে 3 দিন নেবে শেষ হতে। ঠিক আছে, বলো শুনতে পাচ্ছ তো? হ্যালো? আচ্ছা, তো একজন একটু ইন্টারঅ্যাক্ট করো, নাহলে বুঝতে অসুবিধা হবে। স্বাগতা, ভালো আছো? বাড়িতে সব ঠিকঠাক? নোটসটা ফলো আপ করতে পারো তোমরা চাইলে। নোটস আমি পাঠালাম তো বোধহয়। নোটসটা ফলো আপ করতে পারো তোমরা চাইলে। তো নোটস থেকে আমি কিছু বক্তব্য বলবো, এইগুলো তোমরা বইয়ের নামগুলো আশা করি মনে রেখেছো তো, স্ক্রিনশট নিয়ে নাও। জেনারেলি লেখার কিছু হবে না, যদি লেখার কিছু থাকে আমি বলে দেবো। তোমাদের মোস্ট অফ দ্য টাইম শুনতেই হবে, অটোমেটায় যেরকম লিখতে হয়েছিল এখানে লিখতে হবে না। বাট যারা টেকনিক্যাল অ্যাপটিটিউড পড়বে, মানে বিশেষ করে স্বাগত আর বিকি, কৃষ্ণেন্দু তো পড়ছো না বোধহয় টেকনিক্যাল অ্যাপটিটিউড, তো তোমরা একটা কপি বানিও, ঠিক আছে, টেকনিক্যাল অ্যাপটিটিউডের জন্য। তো সেক্ষেত্রে সেখানে আমি কাল থেকে যেটা হবে শুরু, সেখানে আমি হয়তো বেসিক্যালি সি দিয়ে স্টার্ট করবো, তারপর এক একটা করে ল্যাঙ্গুয়েজ যাবো, এক একটা করে সাবজেক্ট যাবো। তো ওখানে আমি কিছু এমসিকিউ করাবো, কিছু নোটস দেবো, কিছু বক্তব্য রাখবো, সেগুলো লিখে নিও তোমরা। ওকে, তো স্টার্ট করছি। তোমরা থার্ড ইয়ারে উঠে গেছো, তো প্রচুর টাইম নিয়ে ক্লাস, জানি না কতটা কি হবে না হবে, চেষ্টা করবো। তোমাদের সেমিস্টার মোটামুটি কি এই আগস্ট ফাগাস্টে নয় তো আবার? না, সেমিস্টার কবে বলে দিয়েছে? সেপ্টেম্বর অক্টোবরে, না জুলাই আগস্ট ডিসেম্বরে? কিছু বলেছে কি? নভেম্বর থেকে ডিসেম্বর। নভেম্বর থেকে ডিসেম্বর, তাহলে উই হ্যাভ এনাফ টাইম, আমরা হালকা হালকা করে যেতে পারি। ঠিক আছে, তো দেখো অপারেটিং সিস্টেম সম্বন্ধে আশা করি তোমরা সবাই একটা ওয়াকিবহল, মানে তোমাদের সবারই একটা আইডিয়া আছে যে উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড আমরা সবাই ইউজ করছি। তো এইখানে যে সাবজেক্টটা আমাদের পড়তে হবে অপারেটিং সিস্টেম, ইট ইজ মেইনলি অ্যাবাউট হাউ, মানে আমরা এরকম যদি ভেবে নিই যে if we read work, মানে after reading the operating system subject we can make in our own ways, then that is a totally wrong idea. What we have to study, what are the components of the operating system has, and secondly how they work. And আমরা যে কিছু মিসকনসেপশন নিয়ে ভুগি ওয়ার্কিং অপারেটিং সিস্টেম নিয়ে, বা অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করছে না কাজ করছে, তার একটা ব্রিফ, মানে তার একটা ব্রডার ওয়েতে ধারণা তৈরি হবে। হ্যাঁ, বলতে পারি সেটাকে নিয়ে যদি আমরা শেল ব্যাশ সেগুলো আরো ভালো করে চর্চা করি, প্রোগ্রামিং যদি আরো ভালো করে শিখতে পারি, হয়তো মে অর মেবি মে নট বি, আমরা হয়তো অপারেটিং সিস্টেম বানাতেও পারি, সেটা তোমাদের ক্যাপাবিলিটির উপর। তো আমরা এখানে মেইনলি পড়বো হচ্ছে কত ধরনের, মানে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা যেটা আমাদের পড়তে হবে, বেসিক কম্পোনেন্টস গুলো কি কি জিনিসপত্র আছে, কত ধরনের অপারেটিং সিস্টেম, বেসিক্যালি দ্য হিস্ট্রি অফ দ্য অপারেটিং সিস্টেম। ওকে, তো যদি ডেফিনেশনে চাই, তাহলে an operating system is a program, definitely a program that manages the computer hardware. In a very short note যদি বলি, operating system is a program that manages the computer hardware. আর যদি আমি অ্যালগরিদমিক রেসপেক্টে বলি, তাহলে বলতে পারো যে, বা প্রোগ্রামিং রেসপেক্টে বলি, named a program which runs in infinite loop and works perfectly, that definitely the working operating system or the explorer, অপারেটিং সিস্টেম এক্সপ্লোরার, মানে যেখানে আমরা সবকিছু কাজগুলো করি। দেখো তোমরা তো নিজেরাও আশা করি জানো যে অপারেটিং সিস্টেম এমন একটা প্রোগ্রাম যেটা ইনফাইনাইট লুপে রান করে। তো তার সব থেকে বড় ব্যাপারটা ওই জন্য আমাদের শাটডাউন করার দরকার পড়ে, মানে টু ফোর্স ক্লোজ করি আমরা। এন্ড সেকেন্ডলি আরেকটা জিনিসও ভাবতে পারবে যে, এরকম কিছু ভাবতে পারো, অপারেটিং সিস্টেমের জন্য হয়তো আমাদের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, বা যেগুলো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই আমাদের পিসি গুলোতে, সেটাতে হচ্ছে এরকম যে ডেস্কটপ বলে একটা জিনিস
আছে, মাই কম্পিউটার বলে জিনিস আছে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি কিন্তু ওগুলো কোনো জিনিসই নয়, ওগুলো হচ্ছে সার্টেন সেট অফ প্রোগ্রামস যেগুলোকে আমাকে গ্রাফিক্যালি দেখাচ্ছে। তো আমরা এটাও জানি যে অপারেটিং সিস্টেম দু ধরনের হয় বেসিক সেন্সে যদি জানি, কমান্ড ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এগুলোর রেসপেক্টে আমরা কিছু পড়াশোনা করবো, যদিও আমাদের এইগুলো নিয়ে ভাবনা চিন্তা কম। আমরা পড়বো হচ্ছে অপারেটিং সিস্টেমের ভেতরকার জিনিসপত্র, ও কিভাবে কাজ করছে, ও কিভাবে রিসোর্স গুলোকে হ্যান্ডেল করছে, এইসব জিনিসপত্র। তো দেখো, ইট প্রোভাইডস অ্যাজ আ বেসিস ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, দ্যাট ইজ অলসো ট্রু সেন্স অফ স্টেটমেন্ট। কেন বললাম? তো ব্যাপারটা হচ্ছে বেসিস ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। মানে দেখো, তুমি গেম ইনস্টল করো, বা ধরে নাও আমরা অ্যান্ড্রয়েড তো বেসিক একটা আছে, তার উপর কোম্পানিগুলো একটা ইউআই চাপিয়ে দেয়, ইউজার ইন্টারফেস চাপিয়ে দেয়, তার উপর আমরা আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা প্লে স্টোর থেকে কিছু গেম নামাই বা কোনো অ্যাপ্লিকেশন নামাই, তাহলে সেই অ্যাপ্লিকেশন গুলো কার উপর ইনস্টল হয়? অপারেটিং সিস্টেমের উপর ইনস্টল হয়। কেন অপারেটিং সিস্টেমের উপর ইনস্টল হয়? বিকজ দ্য অপারেটিং সিস্টেম ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার, মোস্ট অফ দ্য কেসেস এটাই বলা বেটার। অ্যান্ড সব কেসেতেই এটাই যে অপারেটিং সিস্টেম আমাদের কাছে ব্রিজটা হয়ে দাঁড়ায়। কেন কি? হার্ডওয়্যার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ অ্যাপ্লিকেশন, where the operating system comes, মানে এই অপারেটিং সিস্টেমটা মাঝখানে এসে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি চাইছে কি না চাইছে, কি করতে চাইছে, এইটার একটা ইমেজ বা এটার একটা সব বক্তব্য, মানে বাইনারি ইমেজ তৈরি করে হার্ডওয়্যারকে দেয় এবং হার্ডওয়্যার সেটাকে বুঝে কাজটা করে দেয়। তো the operating system controls and coordinates the use of the hardware among various application programs for the various users. So more specifically, an OS is a layer of software on a bare hardware machine that performs two basic functions. First, resource management, and the second one is virtual machine management or friendliness বা user friendliness. এই virtual machine management জিনিসটা কি আমি আসবো। তো তোমাদের এই অবধি কোনো যদি কিছু বলার থাকে বলো, আমি সেগুলো ক্লিয়ার করে নিই, তারপর পরের বক্তব্যে যাব। আচ্ছা, কিছু জানো? ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার। তো দেখো, রিসোর্স বলতে, রিসোর্স মানে কৃষ্ণেন্দু বা বিকি বলো দেখি, রিসোর্স মানে কি বোঝাচ্ছে? স্যার মানে কোনো কি বলবো, কোনো স্যার কোনো কিছুর মানে মানে কোনো যেমন সি থেকে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফার্স্টের থেকে যেমন পরপর ডেভেলপ হয়েছে, ফার্স্টের থেকে যেমন ভেবো না। রিসোর্স মানে কি? তুমি আলুর দম বানাবে, আলুটা রিসোর্স, মশলাটা রিসোর্স, কড়াইটা রিসোর্স, গ্যাসটা রিসোর্স। ঠিক আছে? আমি কোন একটা প্রোগ্রামকে রান করাতে গেলে হার্ডওয়্যারের কি কি জিনিসপত্র নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে রিসোর্স। কারণ তোমার কি প্রোগ্রামটা রান করতে গেলে তো হার্ডওয়্যারের জিনিসপত্র সাপোর্ট লাগবে, তাই তো নাকি? সেগুলো হচ্ছে রিসোর্স। রিসোর্স মানে হচ্ছে, মানে রিসোর্সটা একদম, রিসোর্স টার্মটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। রিসোর্স মানে হচ্ছে ধরো সিপিইউ হতে পারে, মেমোরি হতে পারে, আমার মেন মেমোরি হতে পারে, সেকেন্ডারি মেমোরি হতে পারে, তারপর ভ্যারিয়েবলস যেগুলো ডিক্লেয়ার করছো, কি কি ডিভাইস কাজে লাগাতে চাইছো, তারপর ধরে নাও ভ্যারিয়েবলসটাও জেনারেলি প্রোগ্রামের সেন্সে রিসোর্স। আমি এটা বলি যে কি প্রোগ্রাম কাজে লাগাতে চাইছো তোমার, তারপর ধরো কোন কোন ডিভাইস কাজে লাগছে, মনিটর কাজে লাগছে কিনা, আইও কাজে লাগছে কিনা, অল আর রিসোর্স। ঠিক আছে? মানে তুমি এই মুহূর্তে ইনপুট দেবে, তার জন্য তোমার কিবোর্ডটা লাগবে, তাই তো? তো তোমার কিবোর্ডটা কি তুমি বলো, বলে দাও যে আমার কিবোর্ড লাগবে। মনিটর মানে আমাদের অপারেটিং সিস্টেম নিজের থেকে প্রোগ্রামটাকে বুঝে কিবোর্ডটাকে তোমার সামনে দিয়ে যায়। তো ধরো এন্টার দ্য নাম্বার অফ এ, কার্সারটা ব্লিঙ্ক করছে, তুমি যখন কিবোর্ডে ইনপুটটা দাও, তুমি তখনই অটোমেটিক্যালি ইনপুট ওখানে দেখতে পাচ্ছ। তো তাহলে মানে ব্যাপারটা হচ্ছে কি, কিবোর্ডটাকে ওখানে রেডি রেখেছে, ওই মুহূর্তে আইওটা দরকার। পরের মুহূর্তে দেখো তোমার যখন নাম্বারটা প্রিন্ট হচ্ছে, তখন ওই মুহূর্তে ধরো তোমার কিবোর্ডটার দরকার নেই, তখন কিবোর্ডটাকে ডিসেবল করছে, তোমার শুধু মনিটরটাকে রাখছে, হয়তো কিবোর্ডটার অন্য কোনো প্রোগ্রামকে দরকার করছে, তার কাছে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? ধরো তুমি গুগল সার্চ করছো, তার জন্য কিবোর্ডটা কাজে লাগাচ্ছে। তুমি গান চালিয়ে লিখেছো পিছনে, তার জন্য কি কিবোর্ড কাজে লাগবে? নাই লাগতে পারে। এবার তুমি যখন প্রোগ্রামটা আবার সিলেক্ট করছো, তখন আবার কিবোর্ডটাকে ওখানে দিচ্ছি। এই যে ম্যানেজমেন্টটা, তাহলে দেখো লেখা আছে
A user process access several hardware and software resources during its execution. Point to be noted, আমি এখানে বললাম স্যার ইউজার প্রসেস মানে হচ্ছে যে ধরো একটা কম্পিউটার সিস্টেমের অপারেটিং সিস্টেমের উপর ডেফিনেটলি আমরা হচ্ছে ইউজার, আমরা কোনো নিজের মতো করে কাজ করি, তো আমরা হচ্ছে ইউজার। মেবি আমরা স্পেশালাইজড ইউজার, ইঞ্জিনিয়ার অর সফিস্টিকেটেড ইউজার অর নেটিভ ইউজার অর নেইভ ইউজার, হোয়াট এভার ইট ইজ, বাট মোস্ট অফ দ্য কেসে সবকিছুর ক্ষেত্রে ভেবে রাখো আমরা হচ্ছে ইউজার। আমরা যে কাজটা করতে বলি সেই কাজটাই করে দেওয়া হয়, ওরা নিজের থেকে কোনো কাজ করতে পারে না। বাট অপারেটিং সিস্টেম কিন্তু নিজের থেকে অনেক কিছু কাজ করে, যেটা হয়তো অপারেটিং সিস্টেমটাকে রান করানোর জন্য বা কম্পিউটার সিস্টেমটাকে স্টেবল রাখার জন্য, বা ধরে নাও আমার কম্পিউটারটাকে যাতে কোনো রকম কোনো ক্র্যাশ অকার না করে বা হ্যাং না করে বা ডেডলক না হয়, এই সবগুলোর জন্য নিজের থেকে অনেকগুলো কাজ করতে হয়। দোজ আর কল্ড সিস্টেম প্রসেস। মাথায় থাকবে, যেগুলো অপারেটিং সিস্টেমের নিজের প্রসেস, মানে ও নিজেকে সামলানোর জন্য কাজ করছে, সেগুলোকে বলা হবে হচ্ছে সিস্টেম প্রসেস। আর যেগুলো আমরা করাতে চাইছি সেগুলোকে বলা হবে ইউজার প্রসেস। তাহলে প্রসেস মানে কি? প্রসেস আমরা আলাদা করে একটা চ্যাপ্টার পড়বো। প্রসেস মানে হচ্ছে প্রোগ্রামিং এক্সিকিউশন। আপাতত মনে রাখো, আমরা ধরো আপাতত একটা পেন্ট ওপেন করছি, তাহলে পেন্টটা হচ্ছে ধরে নাও একটা ইউজার প্রসেস বা অ্যাপ্লিকেশন প্রসেস, ঠিক আছে? তো দেখো, examples of resources are CPU, main memory, IO devices, and various types of software resources such as compiler, linker, loader, files, etc. It is the ways that manages the resources and allocates them to user in an efficient and fair manner. One, time management for CPU and disk scheduling. Second হচ্ছে space management, main memory, secondary memory, process synchronization and deadlock handling. And the fourth is accounting and status information. এই সবগুলোকে মেনটেন করে রিসোর্সটাকে অ্যালোকেশন করতে হবে, রিসোর্স ম্যানেজমেন্ট করতে হবে। তার মানে কি, আমি আননেসেসারি ধর একটা প্রোগ্রাম আছে পি বলে, সেই পি প্রোগ্রামটা এসে কাজ করতে, আমরা জানি যখন একটা প্রোগ্রাম রান করে তখন সেটা মেন মেমোরিতে এসে রান করে। এটা আমরা এতদিন ধরে তো জেনেই গেছি, আমরা কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারও তোমরা পড়েছো। এবার মেন মেমোরিতে যখন রান করছে, রান করার সময় ধরো ও কিছু রকম ভাবে চেয়েছে হচ্ছে তোমার কোনো একটা রিসোর্স, সাপোজ ধরে নাও কোনো একটা সেকেন্ডারি মেমোরি বা কোনো একটা র্যামের কোনো একটা জিনিস চাইছে, একটা স্পেস চাইছে, সেই স্পেসটা ওকে এখন দেয়া যাবে কিনা, ও বা ওই প্রোগ্রামটার অতটা বড় স্পেসের কোনো দরকার আছে কিনা। তারপর ধরো ওই প্রোগ্রামটার ক্ষেত্রে ধরে নাও যেরকম যে ওই প্রোগ্রামটার ক্ষেত্রে আর ওই প্রোগ্রামটার যে ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে চাই, যে সেই ভ্যারিয়েবল গুলো অন্য কোনো প্রোগ্রামের দ্বারা অ্যাক্সেস হয়ে আছে কিনা, বা যদি ওগুলোকে অ্যাক্সেস করে তাহলে অন্য কোনো প্রোগ্রামের কোনো ক্ষতি হবে কিনা। তারপর ধরে নাও যে ওই প্রোগ্রামটা ধরো অনেকক্ষণ ধরে তোমার মেন মেমোরি ধরে বসে রয়েছে এবং কন্টিনিউয়াসলি ও সিপিইউ তে রান করে যাচ্ছে, সেক্ষেত্রে অন্য যেসব প্রসেস গুলো আছে তারা ওয়েট করছে কিনা, তাদের কাউকে এখন এনে দিতে হবে কিনা, একে বন্ধ করে দিতে হবে কিনা, এই সব কিছু ভাবনা চিন্তা অপারেটিং সিস্টেম করে, এবং সেটা একটা পার্টটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। ক্লিয়ার? যেমন ধরো এই যে সিপিইউ এন্ড ডিস্ক শিডিউলিং বলছে, ডিস্ক শিডিউলিং এর সিপিইউ শিডিউলিং মানে হচ্ছে তোমার ধরো তোমার এট এ টাইম তো আর একটা প্রসেস নেই, মানে ওটা সিঙ্গেল প্রসেস তো আর আমাদের এখন তো কোনো জায়গাতে নেই, আমরা ব্যাচ প্রসেসিং থেকেই করছি সবকিছু, তো সিঙ্গেল প্রসেসের তো কোনো কিছু নেই। তাহলে আমাদের ধরো সিপিইউ শিডিউলিং কেন দরকার? ধরো তোমার কাছে এট এ টাইম 10টা প্রসেস আসছে, 10টা প্রোগ্রাম রান করতে চাইছো, তুমি কাকে কার পর রান করবে? কারণ একটা জিনিস মাথায় রাখো, যত কোরই মাইক্রোপ্রসেসর হোক না কেন, এট এ টাইম একটা প্রোগ্রামই কাজ করাতে পারে, মানে মাইক্রোপ্রসেসর ক্যান ডু ওয়ান জব এট এ টাইম। যে তোমাদের মাইক্রোপ্রসেসর পড়ালো না? তোমাদের সিলেবাসে নেই যে অ্যানালগ আর সিগন্যাল না কি দিয়েছে, ওটা কি পড়াচ্ছে? স্যার অ্যানালগে স্যার বুঝতে পারিনি প্রথম দিন ক্লাস। 8085 এসব কিছু পড়াচ্ছে না স্যার, ইন্ট্রোডাকশন করেছিল পড়িনি। মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার এসব পড়াচ্ছে? স্যার ওটা আমি শুনিনি ঠিক করে, আমি বলতে পারছি না। দেখো তো কি পড়াচ্ছে, কারণ তোমাদের মাইক্রোপ্রসেসর বলে একটা সাবজেক্ট থাকা উচিত, মানে আদারওয়াইজ জানি না কি করতে চাইছে তোমাদের কলেজই জানে।
ডিসশিডিউলিং যেমন দরকার, মানে সেকেন্ডারি মেমোরিতে কোন জায়গায় কোনটা স্টোর হবে তার জন্য, বা কিভাবে ওটা রিড হবে সেটার জন্য কিছু শিডিউলিং দরকার হয়। তো সেগুলো আমাদের এক একটা চ্যাপ্টার, এগুলো আর কি যা দেখতে পাচ্ছ এখানে, এগুলো সবই এক একটা চ্যাপ্টার। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন এবং ডেডলক হ্যান্ডলিং, এবং সবচেয়ে পাশের চ্যাপ্টার ওই দুটোই, কারণ ওই দুটোতেই আর কি কান্নাকাটি হবে। তো এই হচ্ছে ব্যাপার রিসোর্স ম্যানেজমেন্ট। এন্ড সেকেন্ড হচ্ছে ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্ট। তো দেখো কি জিনিসটা, and ways hides the unpleasant low level details and কি লিখেছি, idiosyncrasies a bear, হ্যাঁ দাঁড়াও, আমি একটুখানি আমার খাতাটা বের করি, মোবাইল দেখে তো কিছু বুঝে উঠতে পারবো না কি না কি লিখে রেখেছি। হ্যাঁ, idiosyncrasies। এবার ব্যাপারটা হচ্ছে বললো দিচ্ছি, the ways hides the unpleasant low details and idiosyncrasies the bare hardware machine and provides user with a such friendlier interface to the machine. To load, manipulate, print, and execute programs, high-level commands can be used without inconvenience of worrying about low-level details. The layer of ways transform a bare hardware machine into a virtual machine with added functionality such as automatic resource management. Moreover, the user of the virtual machine have the illusion that each one of them is the sole user of the machine, even though the machine may be operating in a multi-user environment. তো মানে একদম যদি সহজ বক্তব্যতে বলি, ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্টটা কি জিনিস, আমাদের কখনো কি ভাবতে হয় যে র্যামের এই জায়গা থেকে জিনিসটা উঠছে, বা সেকেন্ডারি মেমোরি ওই পজিশনে জিনিসটা আছে সেখান থেকে নিয়ে আসতে হবে র্যামেতে, বা ক্যাশটা একবার খুঁজে দেখতে হবে, বা ধরে নাও প্রসেসরের এর মধ্যে এই জিনিসটাকে এই মুহূর্তে দিতে হবে, বা এরকম চারটে প্রসেস এসছে তাহলে এটার পর ওটা, ওটার পর এটা, সেটার পর সেটা, এই এই ছোট ছোট প্রসেস গুলো রান করবে, এরকম তো কখনো আমাদের ভেবে দেখতে হয় না। আমরা জাস্ট নর্মালি ক্লিক ক্লিক করি, আমাদের একটা করে প্রোগ্রাম করলে আমরা যাবতীয় যত কমপ্লেক্স কাজই হোক না কেন করতে থাকি, ও ওর মতো করে নিজের মতো করে করতে দেয় এবং আমাদের স্যাটিসফাই করতে থাকে যে হ্যাঁ এরকম এইভাবে কাজ হচ্ছে। মেবি ধরে নাও আমাদের হার্ডওয়্যার স্লো থাকলে হয়তো আমাদের টাইম বেশি লাগে, বা হার্ডওয়্যার খুব ভালো হলে হয়তো টাইম কম লাগে, সেই ব্যাপারগুলো তো আসে। কিন্তু যেটা দুঃখ মানে ভালোর ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই কোনো সময় বাইনারিতে বলতে হয় না যে এই 11000001, মানে একটা বিশাল বড় ধরো 64 বিটের একটা ডিটেলস দিয়ে বলতে হলো ওই পোর্টেতে লোড হবে, এই পোর্ট থেকে ডেটা তুলে আনতে হবে, এসব কিছু কি বলতে হয় না। That is the most beauty of operating system, যে we don't have to bother about the মানে the back end of the operating system. We do whatever we want to do or whatever we permitted to do, সেটা আমরা নিজেদের মতো করে করতে পারি, এবং পারমিশন না থাকলে আমরা নিজেদের মতো করে সেগুলো রিকোয়েস্ট বানাতে পারি। উই ক্যান ডিজাইন ইট বাই ওয়েল, মানে বাই দ্যাট, কারণ আমাদের যতক্ষণ যে কোনো না কোনো সফটওয়্যারই ইউজ করি টু কনসাল্ট অর টু ডু সামথিং অন দ্য হার্ডওয়্যার। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এর জন্য দেখো আমাদের অনেক কিছু জিনিস অপারেটিং সিস্টেমকে মাথায় রাখতে হয়, যে এই মুহূর্তে আমার যে মানে এক্সিকিউশন, মানে এই যে ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্টটা দেখছো, এর মধ্যে যে প্রথম পয়েন্টটা পড়বে সেটা হচ্ছে এক্সিকিউশন এনভায়রনমেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে ইট ইনক্লুডস দ্য প্রসেস ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল এন্ড ট্রান্সফার কি বলে ট্রানজিশনস, তাই তো না কি লেখা আছে বলো তো, সরি টার্মিনেশন, ফাইল ম্যানিপুলেশন, ইন্টারাপ্ট, কোথায় গেল, ইন্টারাপ্ট হ্যান্ডলিং, সাপোর্ট ফর আইও অপারেশন, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট। এই যে জিনিসপত্রগুলো যেটা দেখতে পাচ্ছি সেটার মানেটা কি বোঝাচ্ছে আমি বলছি। ব্যাপারটা দেখো, তোমরা টাস্ক ম্যানেজার অন করতে পারো উইন্ডোজে? বলো দেখি সেটা। কন্ট্রোল অল ডিলিট মেরে টাস্ক ম্যানেজার অন করতে পারো তো? পারো। যদি তোমরা ল্যাপটপ থেকে অন থাকো, কেউ একজন করো টার্ন, মানে কেউ যদি ল্যাপটপ থেকে অন আছো কি বিকি না মোবাইল থেকে? স্যার ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে একটু তোমার স্ক্রিনটা শেয়ার করো, দেখো একটা জিনিস দেখাচ্ছে। একটা আইডিয়া করতে পারো। স্যার হয়েছে। আসলে তো এখন
বাকিরা দেখতে পাচ্ছ কিছু? আমি তো দেখতে পাচ্ছি না। স্যার করেছি। ডিজিটাল প্রেজেন্টিং দেখাচ্ছে বাট স্ক্রিনের মধ্যে তোমার ছবি আসছে শুধু। এইবার এসছে এই তো এসছে। আচ্ছা, তুমি ফার্স্টে একবার অল কন্ট্রোল ডিলিট মারো, টাস্ক ম্যানেজারটা অন করো, অল কন্ট্রোল ডিলিট একসাথে মারো, তাহলে ডিরেক্টলি তাড়াতাড়ি খুলে যাবে, মানে তুমি এখান থেকেও খুলতে পারো। দেখো প্রসেস বলে দেখো, হ্যাঁ এই দেখো প্রসেসেস বলে দেখো, এটা রয়েছে তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তুমি এবার এটাকে ইয়ে করো, মিনিমাইজ করো। তুমি টেপসি তুমি আরেকবার ছাড়ো, সরি মিনিমাইজ করার আগে আরেকবার অন করো। অন করে দেখো তো ডেপ সিপিপি বলে কোনো জায়গায় আছে? তোমার ডেপ সিপি খোলা নেই তো এখন? না। তাহলে দেখো তো কোনো জায়গায় বি এর পর দেখো সি ডি, তারপর ডি, সি এর পর ডি আসবে। দেখো নিচে নামো, স্ক্রল ডাউন করো, দেখো নেই। বি এর মধ্যে আছে ডেপ সিপিপি? নেই তো। তাহলে একটুখানি এটাকে মিনিমাইজ করো, মিনিমাইজ করে ডেপ সিপিপিটা ওপেন করো। ওপেন করলে ব্যাস, আর কিছু করতে হবে না। এবার টাস্ক ম্যানেজারে যাও, প্রসেসে চেক করো তো, দেখো তো ডেপসিবি বলে কিছু একটা এসে গেছে, ওই দেখো এসছে উপরে, এসছে অ্যাপের মধ্যে, ওটা অ্যাপের মধ্যে এসছে, ওটা বেসিক্যালি অ্যাকচুয়ালি প্রসেসের মধ্যে আসবে। দিস আর দ্য ব্যাকগ্রাউন্ড প্রসেস, দেখো ওটা প্রসেসের মধ্যে এসছে তো। এবং প্রসেসের মধ্যে কোনো না কোনো জায়গায় দেখবে depcpp.exe বলে কিছু একটা রান করছে, উচিত রান করা। কেন নেই না কেন? আচ্ছা, তোমার কি ডেপসিপিটা অ্যাপ তুমি ওই গুগল মানে মাইক্রোসফট স্টোর থেকে নামিয়েছিলে? না স্যার, গুগল থেকে নামে। আচ্ছা, তাহলে একবার কাজ করো, ডেপসিপিতে একটা মানে একবার টাস্ক ম্যানেজারটা বন্ধ করে আবার অন করো, চলে আসা উচিত, বাট কেন আসেনি জানি না, হয়তো মেবি, আমার যতদূর ধারণা, এই যে উপরে উপরে নিচে নিচে, হ্যাঁ। আমার ধারণা যেহেতু ওটা অ্যাপের মধ্যে ধরেছে, ওই মধ্যে ব্যাচ প্রসেস করে দিয়েছে। নিচে নামো, হ্যাঁ ওর ওর মধ্যে যাও, তাহলে দেখো ওই ডেপসিপির মধ্যে কোনো না কোনো ভাবে আছে। হ্যাঁ বেসিক্যালি জিনিসটা হচ্ছে, তাই হোক একটা আইডিয়া করো, তুমি এবার ডেপসিপিটা ক্লোজ করো, দেখো টাস্ক ম্যানেজারে আর এক্সিস্টেন্স থাকবে না, আছে? না স্যার। তাহলে কি বললাম, প্রসেস ক্রিয়েশন, প্রসেস টার্মিনেশন। তাহলে প্রসেস ক্রিয়েশন মানে তুমি যখন ওই ডেপসিপির আইকনটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ বেসিক্যালি প্রোগ্রাম। যখন তুমি ওটা ক্লিক করে রান করাচ্ছ, দ্যাট মিন্স ওটা যখন এক্সিকিউশন মোডে যাচ্ছে, তখন ওটা কি হচ্ছে, প্রসেস হচ্ছে। তার মানে কম্পিউটার তুমি যে ক্লিক করলে, তাহলে ওয়েস কি বুঝলো, আই হ্যাভ টু ক্রিয়েট আ প্রসেস অন দ্যাট আইকন। আইকনটা কেন করছো? আইকনটা কিন্তু জিইউআই, কমান্ডের হিসাবে ভাবলে ওই পাথটা অ্যাকচুয়ালি যাচ্ছে যেখানে ডেপসিপি তোমার স্টোর করা আছে, ওই পাথটাই চলে যাচ্ছে, এবং ওই পাথটাই গিয়ে ওর যে .exe পেজটা, .exe ডেপসিপি রান করার জন্য যে .exe মানে এক্সিকিউশনের জন্য যে ফাইলটা আছে, .dll ফাইলগুলো, ডাইনামিক লিংকেজ লাইব্রেরি, সেই ফাইলগুলো লোড হচ্ছে কোথা থেকে, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে লোড হয়ে গেল, মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস লোড হলো। লোড হওয়ার পর কি হচ্ছে, লোড হওয়ার পর তোমার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ, যখনই তুমি ক্লিকটা করছো, এই দেখো টাস্ক ম্যানেজারের মধ্যে তুমি দেখে নিতে পারছো যে প্রসেস কোনগুলো রান করছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস কোনগুলো রান করছে। তোমার প্রচুর ব্যাকগ্রাউন্ড প্রসেস রান করছে, ওই জন্য এত স্লো হয়ে রয়েছে, প্রচুর জিনিসকে তুমি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রেখেছো। তো তো ব্যাকগ্রাউন্ডে রান করছে, ঠিক আছে, সেটা হতেই পারে, সেটা তোমার ব্যাপার, তুমি রাখতেই পারো, সেটা কোনো প্রবলেম নেই। তো এক সেকেন্ড একটু হোল্ড করো।
সরি, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোথায় ছিলাম বলো তো? হ্যাঁ, ওই যে প্রসেস ক্রিয়েশন, প্রসেস টার্মিনেশন। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে প্রসেস ক্রিয়েশন হলো তার জন্য দেখো বেসিক্যালি কি মেইন মেমোরিতে, মানে এর আগে যে রিসোর্স ম্যানেজমেন্টের কথাটা বলছিলাম, রিসোর্স ম্যানেজমেন্টটা তার মানে কিভাবে হচ্ছে, আমার ধরো মেইন মেমোরিতে এই প্রসেসটার জায়গা লাগবে, তোমার কি বলে এই যে মেমোরিতে যে জায়গাটা লাগবে, মানে প্রাইমারি মেমোরিতে সেই জায়গাটা কতটা লাগবে, কি লাগবে সেটার অনুযায়ী কি প্রসেস রিকোয়েস্ট করে অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমের কাছ থেকে একটা রিকোয়েস্ট যায় মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের কাছে যে এই জায়গাটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা, বা অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি রিকোয়েস্টের থেকে বেসিক্যালি যখন তুমি ক্লিক করছো ওএস এটা দেখবে এমএমইউ ওর একটা ইউনিট আছে এমএমইউ বলে, এমএমইউর কাছে যাবে দেখবে ফ্রি স্পেস আছে ওকে বসিয়ে দেবে এবং অপটিমাইজড ওয়েতে বসাবে, এটা সবসময় মাথায় রেখো। ওয়েস আননেসেসারিলি কোনো জিনিসকে খরচা করবে না, যখন এই ওয়েস আননেসেসারিলি এসব জিনিস খরচা করতে শুরু করবে তখনই বুঝবে কোনো না কোনো ভাবে ওয়েস এর কোনো না কোনো ফাইল করাপ্ট হচ্ছে, নানান রকম কাজ হচ্ছে। সেকেন্ডলি যে পয়েন্টটা বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে তোমার এই যে ধরো তোমাদের ধরো এই যে তুমি ধরো কোড করছো, অনেক সময় হয় না তোমাদের ধরো তুমি কোনো কোড করছো, তোমার কোনো সফটওয়্যার ইনস্টলড আছে যেটা হচ্ছে ধরো না ওয়েবের সাথে কানেক্টেড, হঠাৎ করে একটা পপ আপ স্ক্রিনে উঠে আসে না কখনো কখনো, হুম হুম সেই পপ আপটা স্ক্রিনে উঠে আসার মানেটা কি, পপ আপটা উঠে আসার কারণ হচ্ছে একটাই, যে ধরে নাও বেসিক্যালি ওইটা ওয়েবের সাথে কানেক্টেড, এবার দেখবে এমন ভাবে পপ আপটা উঠে আসে তোমার যে কাজটা হচ্ছে সেটাকে ফোর্সফুলি স্টপ করা, রাইট? হুম এন্ড দেন তোমাকে ওইটার উপরে কোনো অ্যাকশন নিতে হবে, নয় ওকে বা নয় পরে দেখবে এরকম কিছু বক্তব্য থাকে, বেসিক্যালি দ্যাট ইজ ইন্টারাপ্ট। আগেও তোমাদের বলেছিলাম কম্পিউটার অর্গানাইজেশন যখন পড়িয়েছিলাম যে দু ধরনের ইন্টারাপ্ট হয়, মাস্কেবল ইন্টারাপ্ট আর নন মাস্কেবল ইন্টারাপ্ট। থার্ড সেম বোধহয়, তাই না? তোমার থার্ড সেমে ছিল না সিও? হ্যাঁ 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 স্যার। মাস্কেবল ইন্টারাপ্ট আর নন মাস্কেবল ইন্টারাপ্ট, মানে মাস্কেবল ইন্টারাপ্ট আর নন মাস্কেবল ইন্টারাপ্ট এখন থেকে মাথায় রাখো, ইট উইল হেল্প টু স্টাডি অপারেটিং সিস্টেম। আমি আরেকবার বলে দিচ্ছি। তো আমি আজকে বেসিক্যালি যেগুলো রিলেটেড টপিক সেগুলো সবটাই আজকে আলোচনা করবো রাদার দ্য নোটস, কারণ যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে কোনো না অসুবিধা হয়। মাস্কেবল ইন্টারাপ্ট আর নন মাস্কেবল ইন্টারাপ্টের মধ্যে ইন্টারাপ্ট দু ধরনের। ইন্টারাপ্ট মানে হচ্ছে আমরা যখন কোনো একটা কাজ করছি সেই কাজটাকে ফোর্সফুলি কোনো একটা থার্ড পার্টি এসে বন্ধ করার চেষ্টা করছে, ঠিক আছে? এবার বন্ধ করার চেষ্টা করছে মানে ইদার আমি ওটাকে বন্ধ হতে দেব or আমি বন্ধ হতে দেব না, that will depend on the type of interrupt. What, how many types of interrupt we have? Two types of interrupt we have, that is one non maskable interrupt, another is maskable interrupt, ঠিক আছে? মাস্কেবল ইন্টারাপ্ট মানে হচ্ছে যেটাকে আমি ইগনোর করতে পারবো। সাপোজ ধরো তুমি একটা প্রোগ্রাম রান করাচ্ছ, একটা ইন্টারাপ্ট অকার করেছে, তুমি ওটাকে এই মুহূর্তে ইগনোর করতে পেরে তুমি যে প্রোগ্রামটাকে রান করাচ্ছিলে সেটাতেই স্টিক করে থাকতে পারছো, এবং যে ইন্টারাপ্ট অকার করেছে সেটাকে তুমি পরে বললে যে আমি ওটা পরে দেখছি বা ওটাকে পরে ইন্টারাপ্টটাকে সলভ করছি, দ্যাট ইজ মাস্কেবল ইন্টারাপ্ট, মানে উই আর মাস্কিং দ্যাট ভ্যালু। What does masking means? In the computer science, masking means either 0 থেকে 1 করা or 1 থেকে 0 করা। মানে আমরা জেনারেলি মাস্কিং মানে হচ্ছে বুঝি 0 থেকে 1 করা, মানে আমরা কোনো একটু বাদে দেখছি, বা ডিমাস্কিং মানে হচ্ছে 0 থেকে 1 থেকে 0 করা, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝায়। তো মাস্কিং এর ডিপেন্ডেন্সিটা হচ্ছে ইন্টারাপ্টের উপর ডিপেন্ড করে হোয়াট উইল বি দা মাস্কিং ভ্যালু। তো সেটা নিয়ে আমরা এখন ঢুকছি না, কারণ যখন তোমরা মাইক্রোপ্রসেসর পড়বে কোনো না কোনো সময় ওটা নিয়ে ভালোভাবে শিখতেই পারবে। তো ব্যাপারটা হচ্ছে সহজ এক্সাম্পল, ধরো তোমরা কলেজ থেকে ফিরেছো, মানে ধরে নিচ্ছি অফলাইন ক্লাস হচ্ছে, কলেজ থেকে বাড়ি ফিরেছো, বাড়ি ফিরে এসে খেতে বসেছো, খেতে বসেছো যখন তোমার ধরো আঙ্কেল বা আন্টি কেউ একজন তোমাদেরকে ডেকে বলছে নর্মাল গলায়, যে ধরো বিকিকেই বলছে বিকি একটু শুনিস, নর্মাল ভালোভাবে বলেছে, তো বিকি ভাবলো যে ঠিক আছে একটু শুনিস, নর্মাল বলে বলেছে, আগে আমার খুব খিদে পেয়েছে খেয়ে নি তারপর শুনতে যাবো, ঠিক আছে? আরেকটা সিনারিও হতে পারে, বিকি ধরো খাচ্ছে এবং আন্টি বা আঙ্কেল কেউ বিভৎস জোরে রেগে গিয়ে বললো এই ছেলে তুই বিকি এদিকে একটু শুনিস, তো বিকি কি হবে? বলবে খাওয়া আমার চুলোয় যাক, আমি আগে বাবা মায়ের কথা শুনে আসি, রাইট? এই দুটো কেস অকার করতে পারে। তো যখন মানে ব্যাপারটা হচ্ছে যখন ও খাচ্ছিল, দ্যাট ইজ দ্য কারেন্ট এক্সিকিউটিং প্রোগ্রাম, এন্ড এই যে আঙ্কেল বা আন্টি কল করলো, দ্যাট ইজ দ্য ইন্টারাপ্ট। যদি রেগে গিয়ে কল করে তখন আমরা জেনারেলি কি করে, বাবা মা যখন এরকম রেগে গিয়ে ডাকে আমাদের যে কাজটা রেখেছে সেটাকে আপাতত বন্ধ রাখি, আগে ওই কাজটা সার্ভ করতে যাই, কারণ কি দ্যাট ইজ দ্য হেড সিস্টেম অফ আস। সেরকমই অপারেটিং সিস্টেমের দু রকম ব্যাপার, ইদার মাস্কেবল ইন্টারাপ্ট অর নন মাস্কেবল ইন্টারাপ্ট। জেনারেলি অপারেটিং সিস্টেমের একটাই নন মাস্কেবল ইন্টারাপ্ট হয়, দ্যাট ইজ কল্ড ট্র্যাপ।
যদি ট্র্যাপ অকার করে তাহলে তুমি যে কাজ করছো সে কাজকে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে, মানে বন্ধ করতে হবে, এবং ট্র্যাপকে বা নন মাস্কেবল ইন্টারাপ্টটাকে আগে সার্ভ করতে হবে, মানে ওটাকে রিসলভ করে বা সলভ করে আমি আবার যেখানে কাজটা শেষ করে গেছিলাম সেখান থেকে আবার কাজটা শুরু করব। কারণ কি, যদি ধরো আমি 10টা লাইন প্রোগ্রামে রান করে এসেছি, আমি যদি ওটাকে পুরো বন্ধ করে দিই, মানে ওটাকে যদি এখন কাজটা বন্ধ রাখি, আমি কি 11 নম্বর লাইন থেকে শুরু করবো না আবার 1 নম্বর লাইন থেকে শুরু করবো? ডেফিনেটলি 11 নম্বর লাইন থেকে শুরু করবো। এই জন্য আমাদের কাছে কি আছে, এসপিআর গুলো আছে, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার। তাহলে কি আমরা স্ট্যাক পয়েন্টারের মধ্যে যেখান থেকে কাজ করব বা প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে বা ওখানে কোনো একটা স্ট্যাক পয়েন্টার আটকে দিলাম যে এইখান থেকে কাজটা শুরু হবে, বা প্রোগ্রাম কাউন্টারকে আটকে দিলাম এখান থেকে কাজটা শুরু হবে, বা কোনো রেজিস্টারকে আটকে দিলাম, এইভাবে হচ্ছে কাজটা হয়। আর নন মাস্কেবল মাস্কেবল ইন্টারাপ্ট হলে আচ্ছা কাজটা করছি, এই কাজটা শেষ করে নিয়ে ওটাকে বুঝবো। ধর মাস্কেবল ইন্টারাপ্ট মানে ধর আরএসটি 7.5, আরএসটি 6.5, আরএসটি 5.5, এইগুলো হচ্ছে সবই নন মাস্কেবল ইন্টারাপ্টের মধ্যে, যেগুলোকে আমরা ইনিশিয়ালি ইগনোর করতে পারি, মানে আমরা কোনো কাজ করছি, উই ক্যান ইগনোর ইট, উই ক্যান সলভ ইট লেটার। তো এরকম দু ধরনের ইন্টারাপ্ট হ্যান্ডলিং হয়। এন্ড এই ইন্টারাপ্ট হ্যান্ডলিংটা যে কোনো মুহূর্তে, মানে প্রত্যেকটা প্রোগ্রামের কাজ হচ্ছে, ওএস যখন ধরো একটা ক্লক সাইকেল রান শেষ করলো, then every time beginning of a clock cycle it will check, is there any interrupt, if it is then what kind of interrupt it is, and যদি এটা নন মাস্কেবল হয় তাহলে সার্ভ ইট নাও, আর যদি মাস্কেবল হয় এবং সেটাকে যদি ইগনোর করা পসিবল হয় তাহলে আমরা সেটাকে সেই মুহূর্তে ইগনোর করব। ক্লিয়ার? আরেকটা জিনিস এখানে মাথায় রেখো, এই যে নন মাস্কেবল ইন্টারাপ্ট বা মাস্কেবল ইন্টারাপ্টস কেন দরকার পড়ে, দরকার এই কারণে পড়ে, ওএস এর মধ্যে একটা খুব সফিস্টিকেটেড জিনিস থাকে যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এন্ড সব দ্য ইনার মোস্ট পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম, যেটা তোমরা সবাই নাম শুনেছো, দ্যাট ইজ হচ্ছে কার্নেল। সব থেকে ভালো বেশি দেখতে পাও যখন থেকে তোমরা মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা শুরু করেছো, দেখবে তোমাদের মাঝে মাঝে মোবাইলে আপডেট হয় এবং দেখবে কার্নেলটা শুধু আপডেট হচ্ছে, কার্নেল ভার্সন এত থেকে এত হয়ে গেল, বা কখনো ইউআই এর আপডেট আসে, কখনো দেখবে শুধু সিকিউরিটি প্যাচ আপডেট হয়, কখনো দেখবে তোমার ওএস এর মানে তোমার কি বলে ওটাকে আইও প্যাচ, চিপসেট প্যাচ, এগুলো আপডেট হয়, মানে হচ্ছে কার্নেলটা আপডেট হয়। কার্নেল হচ্ছে ভেবে রাখো হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস এর সবচেয়ে বেশি কথা হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে হার্ট এন্ড ব্রেন। ও যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব হয় ইট উইল অলওয়েজ জেনারেট আ ইন্টারাপ্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্বাগতা, কৃষ্ণেন্দু, চাপ নেই তো? চাপ নেই যখন চুপ আছো। আচ্ছা, এরপর ধরো সাপোর্ট ফর আই অপারেশনস, এগুলো তো বুঝতেই পারছো, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট মানে কিরকম কনভার্সন হবে না হবে, কি কাজ করতে হবে না হবে, এইগুলো। এছাড়া হচ্ছে এরর ডিটেকশন হ্যান্ডলিং, ধরো ওএস এর ইন্টারনাল কোনো রকম এরর হলো বা আমরা কোনো রকম এরর তৈরি হয়েছে, আমরা কোনো রকম এমন কিছু সেমেন্টিক এরর, মানে কোনো জিনিস অ্যাক্সেস করতে চাইছি হুইচ হ্যাজ নো অ্যাক্সেস, তুমি আপাতত বন্ধ করতে পারো, আমি আবার বললে বলবো, হ্যাঁ তুমি তখন শেয়ার করো। এরর ডিটেকশন এন্ড হ্যান্ডলিং, দেন হচ্ছে তোমার প্রোটেকশন এন্ড সিকিউরিটি, প্রোটেকশন এন্ড সিকিউরিটি, ফায়ারওয়ালস, বিভিন্ন এনক্রিপশন টেকনিক্স, ভিপিএনস, তোমরা এগুলো তো নানান রকম পড়েছোই, যেগুলোর মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেমকে ওই ভাইরাস, অ্যান্টিভাইরাস, এগুলো যদিও অ্যান্টিভাইরাস এখন আর দরকার পড়ে না অ্যাজ সাচ আমার মতে, বাট অনেকেই ইউজ করে। তো বাট অ্যান্টিভাইরাস ইউজ জবে থেকে আমরা জবে বন্ধ করে দেবো তাহলেই আর ভাইরাস দেখবে বেরোনো বন্ধ হয়ে গেছে। বেসিক্যালি অ্যান্টিভাইরাস কোম্পানিগুলোই ভাইরাস তৈরি করে। তো আই এম এগেনস্ট অফ ইউজিং অ্যান্টিভাইরাস টু সাম এক্সটেন্ট, দরকার পড়ে না এখনগুলোতে, মানে ফায়ারওয়ালস আর সো মোস্টলি স্ট্রঙ্গার, বাট হ্যাঁ ডেফিনেটলি যে অ্যান্টিভাইরাস থাকলেও যে আমার ভাইরাস ঢোকানো যাবে না এরকম নয়, ওই অ্যান্টিভাইরাসের একটা লিমিটেশন থাকে, তারপর সে তার অ্যান্টিভাইরাস তাহলে রেসপেক্টিভ দরকার লাগে না ল্যাপটপে? উইন্ডোজ 10 ইউজ করলে অ্যান্টিভাইরাস ইউজ করার দরকার নেই। উইন্ডোজ 10 যদি ইউজ করো তাহলে উইন্ডোজ 10 এর ফায়ারওয়ালটা যথেষ্ট স্ট্রং। পুরনো 7 থেকে উইন্ডোজ কখনো দরকার পড়ে, 7 ইউজ করলে দরকার পড়ে। জেনারেলি তোমার অ্যান্টিভাইরাস ইউজ করলে কি হয়, বেসিক পোর্ট ভাইরাস হয়, মানে দেখবে তোমরা অনেক সময় পেন ড্রাইভ ঢোকালে সিস্টেম ভলিউম ইনফরমেশন হয়ে যাচ্ছে, দেখবে এরকম একটা হয় জিনিস, সিস্টেম ভলিউম ইনফরমেশন এরকম হয়ে যাচ্ছে। 8.1 এ স্যার 8.1 এ লাগে, মানে ইউজ করো, হ্যাঁ ইউজ করা ভালো, মানে 10 থেকে আমি জেনারেলি
ইউজ করতে নাই বলি লোকজনদেরকে, কারণ দেখা যায় যে হচ্ছে তোমার বেটার ভার্সন অনেক বেটার রয়েছে, মানে মানে ওর যে ফায়ারওয়ালটা আছে খুবই স্ট্রং, ওটাই ম্যাক্সিমাম ম্যালওয়্যারস, ম্যাক্সিমাম তোমার স্প্যামস, ম্যালওয়্যার যেগুলো মেইনলি ট্রোজানস, এগুলো আটকে যায়। ও কাজ তো করতে যায় না তুমি যদি ভাইরাস থ্রেট প্রোটেকশন গুলো কি ইয়ে করে রাখো। হ্যাঁ, তার মানে কি এরকম নয় যে তাতেও স্যার কি ভাইরাস তৈরি করা যাবে না। In case of Windows, there is always possibility to having virus because Windows has the tendency to run executable files, মানে ডাইনামিক লিংকেজ লাইব্রেরি টাইপের ফাইল যখনই কোনো প্রোগ্রাম কাজ করে যে কোনো অপারেটিং সিস্টেমে, সেক্ষেত্রে যেটা হয় কি, যেমন ধরো লিনাক্স এর ক্ষেত্রে there is a lots to do to import a virus in লিনাক্স এর ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ম্যালওয়্যারস হতে পারে, খুব কম পোর্ট ভাইরাসও আসে না জেনারেলি লিনাক্সে, কারণ ওর কাছে ওর ফায়ারওয়ালটা ব্রেক করারই জায়গা নেই, কারণ ফায়ারওয়ালটার মধ্যে এত বড় একটা লুপহোল দেয়া রয়েছে, যখনই কোন রকম ওই টাইপের ফাইলগুলো আসে তখনই ও লুপহোলটায় ঢুকে যায়। জেনারেলি লিনাক্সে যেহেতু .exe মানে এক্সিকিউটেবল ফাইলের কনসেপ্টটা নেই, তাই লিনাক্সে ভাইরাস নিয়ে লোকেরা স্টিল রিসার্চ করছে, যারা লিনাক্সে ভাইরাস বানায় বা বানাতে পারবে বা বানানোর চেষ্টা চালাচ্ছে, তারা যেদিন বানিয়ে ফেলবে সেদিনকে লিনাক্স নন সিকিউরড হয়ে পড়বে, বাট লিনাক্স ইজ দ্য মোস্ট সিকিউরড। এবার যারা হচ্ছে পাঠা কারা, যারা ধরো হচ্ছে অ্যান্ড্রয়েডেও অ্যান্টিভাইরাস ইউজ করে, অনেকে আমাদের মা বাবারা ভুল করে ইউজ করে ফেলে বা কাকু কাকিমারা ইউজ করে ফেলে, যারা জানে না মোবাইলে দিয়েছে অ্যাক্সিলারেশন, তারপর মোবাইলের মেমোরি ক্লিয়ার, হ্যাঁ ক্যাশে ক্লিনিং ইজ নট অ্যাকচুয়ালি ডান বাই দোজ মানে বুলশিট অ্যাপস যেগুলো বলে আমি ক্যাশে ক্লিন করে দিচ্ছি, জাঙ্ক ফাইল উড়িয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওগুলোতে সত্যি কথা বলতে কিছু হয় না, কিছু জাঙ্ক ফাইলস, কিছু টেম্পোরারি ফাইলস ডিলিট হয়, ক্যাশে ক্লিন ওইভাবে হয় না। ক্যাশে ক্লিন করতে গেলে ইউ হ্যাভ টু রুট দ্য মোবাইল, মানে তোমাদের রুটে ঢুকে মোবাইলটাকে ক্লিন করতে হবে, যেটা হচ্ছে ওই জেনারেলি ম্যাক্সিমাম মোবাইলের ক্ষেত্রে হচ্ছে ভলিউম ডাউন আর আপ আর হচ্ছে পাওয়ার বাটনটা টিপে ক্যাশে যায়, মানে রুটে ঢোকা যাবে, এবং রুটে থেকে অপশনই থেকে ক্যাশে ক্লিনিং এ L2 টা ক্লিন হবে, L1 তো তুমি ক্লিন করতে পারবে না, দ্যাট ইজ কোয়াইটলি অ্যাক্সেস উইথ দ্য প্রসেসর এন্ড দ্য সিস্টেম, তো ওটা ক্লিন করা যায় না, L2 আর L3 টাকে ক্লিন করতে পারবে। আর বাদ বাকি ওই যে অ্যান্টিভাইরাস ইউজ স্যার করা হচ্ছে, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ কিসের বলো তো? হ্যালো, অ্যান্ড্রয়েড মোবাইলের, অ্যান্ড্রয়েড মোবাইলে কিসের আইডিয়া? অ্যান্ড্রয়েড মোবাইলের হ্যাঁ কি বলো, অ্যান্ড্রয়েড মোবাইলে কি ক্যাশে ক্যাশে ক্লিন কিভাবে করতে হয়? হ্যাঁ মানে তুমি গেলে রুটে, তোমার কথা কেটে কেটে আসছে স্বাগতা, তুমি লিখে দাও করো না একদম, মানে যেহেতু অ্যান্ড্রয়েডটা হচ্ছে লিনাক্সের শেলে ডেভেলপ জাভা দিয়ে, তো অ্যান্ড্রয়েডে কোনো মতেই ভাইরাস হয় না, তো লিনাক্সের ফায়ারওয়াল ইউজ করে, তো ভাইরাস ঢোকার চান্সই নাই। লোকে যারা বলে ভাইরাস ঢুকে গেছে ফোন অন অফ হয়ে যাচ্ছে, দিস ইজ বেসিক্যালি বুলশিট, কারণ ওখানে ভাইরাস হয় না। খুব বেশি হলে যেহেতু আমরা ওয়েব অ্যাক্সেস করি প্রচুর লিনাক্সে মানে অ্যান্ড্রয়েডে, সেখান থেকে কিছু ম্যালওয়্যার পাঠানো যেতে পারে, সেই ম্যালওয়্যার ইজ নট আ ভেরি কাইন্ড অফ গুড মানে ভেরি কাইন্ড অফ ডেঞ্জারাস ভাইরাস। ম্যালওয়্যার কিছুই করে না, কিছু রেপ্লিকেটেড ফাইল বানায়, কিছুটা মেমোরি ব্লক করে দাঁড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি ভাইরাস প্রোগ্রামিং তোমরা যদি শিখতে চাও, ইউ ক্যান ডু ইট বাই সি প্রোগ্রামিং, তোমরা সি দিয়েই ভাইরাস প্রোগ্রামিং করতে পারো, সেটাকে টিএসআর বলে, টার্মিনেটিং এন্ড স্ট্যান্ডিং রেসিডেন্ট। তো মানে ভেরি ইজিলি লেখা যায় প্রোগ্রামগুলো, 10 লাইন 15 লাইন লিখলেই ছোট ছোট ভাইরাস তৈরি করা যায়। মানে তোমরা বন্ধুদের পিছনে লাগতেই পারো, যাদের ধরো এখনো বাড়িতে ডিভিডি রাইটার আছে, তো তাদের ডিভিডি রাইটারটা ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে ঢুকবে বেরোবে এরকম প্রোগ্রাম। বা ধরো তোমার স্ক্রিনটাকে টুনি লাইট বানিয়ে দিতে পারো, লাল নীল হলুদ সবুজ লাইট বেরোবে স্ক্রিনটা দিয়ে, মানে জ্বলবে নিভবে। বাট আমি একটাই বলবো, এগুলো তৈরি করার সময় একটা জিনিস মাথায় রেখো, অলওয়েজ ডু আ অলওয়েজ থিঙ্ক অফ আ হোয়াট দ্যাট ইজ তোমার হচ্ছে কি বলে ওটাকে, অ্যান্টিডোটটা বানিয়ে নিয়ে তারপর লোককে দিও, নইলে এগুলো বানাবে বন্ধ করতে পারবে না, তখন লোককে ফরম্যাট মারতে হবে, সেরকম নয়। যেন ফোন ফাইলটার জন্য এফেক্ট করছে সেই ফাইলটাকে মাথায় রেখে নিয়ে বানাবে, যাতে ওইটা আবার তোমার ডিকম্পোজ হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। তো সো উই ক্যান সে দ্য ওয়েস ইজ আ রিসোর্স ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ আ ভার্চুয়াল মেশিন ম্যানেজার। আশা করি বুঝতে পেরেছো কেন এই দুটো টার্ম বলে। তো জেনারেলি এরপরে আমরা অপারেটিং সিস্টেমের মেইন জায়গাটায় যাচ্ছি। দেখো ফর্মাল ডেফিনেশন যেটা হচ্ছে, বিভিন্ন লোকেরা কিছু বক্তব্য রেখেছে, সেটা হচ্ছে an OS is an integrated set of systems programs whose major function is to manage resource like CPU, memory, etc., control input and output, schedule jobs, handle errors, provide security, act
as an interface between user and machine, or a portion of the OS is called the kernel, is resident in the main memory. The kernel contains the most frequently used function by the OS. এগুলো এক একটা সায়েন্টিস্টের রেসপেক্টে এক একটা আমি দুটো ডেফিনিশন যেটা মোস্টলি আমার মনে হয় ট্রু বক্তব্য সেইটা লিখেছি। ইউজার প্রোগ্রাম প্লাস সিস্টেম প্রোগ্রাম, বেসিক্যালি তোমরা এই লেয়ারটা যদি ভাবো তাহলে ভাবতে পারো একদম ভেতরে হচ্ছে হার্ডওয়্যারের উপরে হার্ডওয়্যার ইন্টারফেস যেটাকে বায়াস এবং কিছু মাদারবোর্ডের কোডিং থাকে যার থ্রু দিয়ে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমটাকে যখন স্টোর করি তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশন গুলো কিভাবে হয় না হয় আমরা শিখবো। দেন হচ্ছে তারপর অপারেটিং সিস্টেম ইন্টারফেস মানে হচ্ছে আমরা যে ইউআইটা দেখতে পাই, এবং তার উপর থাকে হচ্ছে ইউজার প্রোগ্রাম প্লাস সিস্টেম প্রোগ্রাম। কারণ তোমার সিস্টেমের থেকে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সিস্টেমের নিজস্ব কিছু প্রোগ্রাম থাকে টু ম্যানেজ দ্য সিস্টেমস নিডস অর টু কাস্টমাইজ ইওর নিডস, সেটার জন্য। অ্যান্ড এইটা হচ্ছে মেনলি পজিশন অফ ওপেন অপারেটিং সিস্টেম। তো এইগুলো হচ্ছে বেসিক জিনিসটা। তারপর একটা বোকা বোকা কোয়েশ্চেন আছে যেটা আসে অনেক সময়, দেন আমরা কার্নেলটা অবধি আজকে ভালো করে বুঝবো। কার্নেলের অনেক কিছু জিনিস পড়তে হবে আমাদের। তো কার্নেলে ঢোকার আগে দেখো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে হোয়াট আর দ্য পার্টস অফ কম্পিউটার সিস্টেম। তো এইটা আমার কি আর বলার কি দরকার আছে, বলো দেখি কি হয়। কম্পিউটার সিস্টেমে কি থাকে, হার্ডওয়্যার থাকে, মানে ইট প্রোভাইডস দ্য বেসিক কম্পিউটার রিসোর্সেস, সিপিইউ, মেমোরি, আইও। অপারেটিং সিস্টেম কাকে বলে এটা আগের থেকেই বুঝে গেলে আগের অ্যানসারটা। application programs, with the help of the application programs user can solve any queries like word processor, paint, etc., web browser, etc. Users মানে হচ্ছে the component of computer mainly interacts with the hardware through operating system. There are several different types of user like application programmer, naive user, administrator, software engineer, etc., etc. তোমাদের যদি এটা প্রচুর ভালোভাবে পড়তে ইচ্ছা করে দেখবে 5 পাতা না 6 পাতা লেখা রয়েছে গ্যালভিনে, গো থ্রু দ্যাট। আমার মনে হয় না কোনোদিনও সেই জিনিসটা নিয়ে বিশেষ কিছু কোয়েশ্চেন আসতে পারে। তো আই এম নট রাইটিং ইট। তো দেখো এখানে কি লিখেছি যে বেসিক্যালি দেখো যে আমি একটা স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করেছি, স্ট্রাকচারটা মাথায় রেখো। ভেতরে একদম কম্পিউটার হার্ডওয়্যার, তার উপরে যেটা থাকে দ্যাট ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো, কম্পাইলার, অ্যাসেম্বলার, সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, তোমার কি বলে টেক্সট এডিটর, ডিবিএমএস, এভরিথিং। অ্যান্ড ওপরে এন নাম্বার অফ ইউজার্স কাজ করে। তো বেসিক্যালি কি হচ্ছে সবচেয়ে সহজভাবে যদি বলি, ইউজাররা ইন্টারঅ্যাক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোতে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তার যাবতীয় নিডস নিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে অপারেটিং সিস্টেমের কাছে। অপারেটিং সিস্টেম সেগুলোকে হার্ডওয়্যার যে ভাষায় বোঝে সেইগুলোকে নিয়ে সে বিভিন্ন রিসোর্স অ্যালোকেশন করে তাদেরকে শিডিউল করে আর কি যাচ্ছে তাই যত রকম কাজকর্ম হয় সবকিছু করে এ এটা করছে তাহলে ও ওটা করতে পারবে না, এ এটা করলে ও ওটা করতে পারবে, এরকম নানান রকম ব্যাপার স্যাপার ভেবে তারপর কে হবে এই ব্যাপার স্যাপার ভেবে একটা সুন্দরভাবে সাজিয়ে হার্ডওয়্যারের মধ্যে দিয়ে দেয় এবং হার্ডওয়্যারকে বলে তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করে দাও, এই করে আবার হার্ডওয়্যার যখন কিছু প্রোডিউস রেজাল্ট দেয় সেটাই আবার অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রামটাকে বলে দেখো তোমার রেজাল্ট পেয়ে গেছো, তুমি এবার চলে যাও। এবং এই রেজাল্টটা পেয়ে গেছো বলার জন্য বেসিক্যালি কি হয়, অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম কি করে ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটাকেই মেমোরিতে নিয়ে এসে ফেলে দেয় এবং ও তখন ওকে কিছু বলে দেওয়া হয় তুমি এই জায়গাগুলো সবকিছু কাজকর্ম করতে পারবে, তুমি এবার নিজের মতো করে কাজ টাজ করো, যদি কোনো অসুবিধা হয় আমায় বলো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? Then major goals of operating system in which should meet the following major goals like optimize the use of computer resource so as to maximize the its throughput। মানে আমরা unnecessarily তোমার কোন রকম কোন রিসোর্স নষ্ট করব না, রিসোর্সকে শেষ করব না, রিসোর্সকে কাজ করব না। অপটিমাইজ দ্য ইউজ অফ তারপর হচ্ছে ক্রিয়েট ইউজার ফ্রেন্ডলি কম্পিউটিং এনভায়রনমেন্ট ফর কি বলবো অ্যাক্সেসিং দ্য কম্পিউটার রিসোর্সেস ডেফিনেটলি। তো এইখানে দেখো আমি দুটো বক্তব্য লিখে রেখেছি। অ্যাজ উই নো computer resource has many resources like hardware and software, so these resources may face some problems such as CPU time, memory space, storage space, IO device, etc. So as ways act as a manager of these resources, so it is known as resource allocator। মনে রাখো অনেক সময় কোশ্চেন দেয় what do you mean by resource allocator। অপারেটিং সিস্টেমকে রিসোর্স অ্যালোকেটর বলে, রিসোর্স ম্যানেজারও বলে। আর হচ্ছে a control program manages the execution of the user program to prevent the errors and improper use of computers. It is specially concerned with the operation and control of the IO devices and ways act as a control program। ঠিক আছে, তো এই হলো গল্প। তো এই সব জিনিসপত্র নিয়েই আর কি সবকিছু। তো কন্ট্রোল ওএস কে কন্ট্রোল প্রোগ্রাম মানে এই রিসোর্স ম্যানেজার আর ভার্চুয়াল মেশিন ম্যানেজার, দিস মোস্ট অ্যাডভান্স টার্ম।
এই দুটোকেই অনেক সময় অনেকে ইউজ করে না, তার জন্য এই কন্ট্রোল প্রোগ্রাম বা রিসোর্স অ্যালোকেটরটা ইউজ করে। তো সেটা বলে দিলাম। আর গোল অফ অপারেটিং সিস্টেমের মধ্যে এই বক্তব্য যে আমার সিপিইউ থ্রুপুট বাড়াতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অপারেটিং সিস্টেম যেন এরকম হয়, আগেও বলেছি আমরা সিপিইউ কে কখনো আইডেল দেখতে চাই না। তো অপারেটিং সিস্টেম এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সিপিইউ কখনো আইডেল না হয়, মানে আমি ম্যাক্সিমাইজড ইউজ করতে পারি ওটাকে, এবং সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে যাতে ইউজ করতে পারি। এবং এমন কোন অপারেটিং সিস্টেম বানাবো না যেটা শুধু স্পেশাল পারপাসের ক্ষেত্রে ইউজ হবে, মানে বিশাল জ্ঞানী গুণী লোকেরাই শুধু ইউজ করতে পারবে আর বাকিরা ইউজ করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে মেন গল্প। ক্লিয়ার? তো এরপর আমি কার্নেলটা স্টার্ট করব। একটু কেউ একজন খোঁজ নাও তো স্বাগত, আর কি হলো, কারণ এই জায়গাটা কঠিন জায়গা। এই জায়গাটা যেভাবে আমি বোঝাবো, বোঝার চেষ্টা করো, মানে এই জায়গাটা তোমাদের একটু চাপ লাগতে পারে। ঠিক আছে, এই ফার্স্ট চাপের জায়গা, মানে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট চাপের জায়গা হচ্ছে এটা। এখানে অনেকটা বক্তব্য আছে, অনেক ধরনের কার্নেল টার্নেল হয়, সেগুলো বলতে হবে। তো সেইগুলো আমি বলবো। তো এই জায়গাটা একটু স্বাগতকে কনসাল্ট করো, আমাকে 5টা মিনিট দাও, আমি আসছি, জল খেয়ে আসছি। 5 মিনিট না, একটু বিকি তুমি একটু কল করে দেখবে, হ্যাঁ স্যার, মেসেজ করেছি। দেখো তো কল করে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। মিসিং ডিসমিস বলছে। আরে, আমরা তো মিটিং এ রয়েছি গো, মিটিং ডিসমিস বলছে কেন? হ্যালো, শুনতে পাচ্ছ তো তোমরা কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি নাকি আমাকে কলে নিয়ে নেব? হ্যাঁ বলছি, তুমি যদি জয়েন করতে অসুবিধা হয় তাহলে তোমাকে আমি কল করে রাখছি, তুমি কলেতে থাকো, শুনতে পাবে অ্যাট লিস্ট, আর নোটসটা দেখো।
যদি প্রবলেম হয়, কারণ ওরা সবাই জয়েন করেই রয়েছে, মানে ওরা দুজন। আচ্ছা তাহলে আমি কলটা কেটে দিচ্ছি, যদি না হয় তুমি আমাকে কল করে নিও, তোমাকে তাহলে এখানেই বলে দেবো, ঠিক আছে? তুমি করো, আমি 2 মিনিট ওয়েট করছি তোমার জন্য। Okay, এসে গেছে। আচ্ছা, তাহলে দেখো, যেটা হচ্ছে কার্নেল, ঠিক আছে? এই টপিকটা সবাইকেই বলবো খুব ভালো করে বোঝো, এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন, এবং এটাতেই কিন্তু মোস্ট বিউটি অফ অপারেটিং সিস্টেমটা লুকিয়ে রয়েছে, কিভাবে কি কাজ করে। আমি কিছু ছবি টবি আঁকবো, পরে আঁকছি সেগুলো। আমি বোধহয় একেও দিয়েছি বোধহয় কিছু ছবি। তো দেখো, generally kernel is a computer program. Generally এটা একটা কম্পিউটার প্রোগ্রাম that is the heart and core of the operating system. মানে যদি আমি থিওরিটিক্যালি বলি, যেটা লেখাটা আগে পড়ে নিচ্ছি, তারপর বাদ বাকিটা বলছি, ঠিক আছে? Since the operating system has control over the system, so the kernel also has control over everything in the system. It is the most important part of an OS. Whenever a system starts, the kernel is the first program that is loaded after the bootloader, bootloader, because the kernel has to handle the rest of the thing of the system for the operating system. এখানে তোমরা আমাকে বলো যে তোমাদের কাছে কোন 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 টার্মগুলো, এইটুকু যেটুকু আমি পড়েছি, কোন কোন টার্মগুলো আননোন, বা কোন কোন টার্মগুলো তোমরা আগে শুনেছো বা বোঝো, তোমরা এগুলো আমাকে বলো। কারণ ইন্টারঅ্যাক্টিভ স্টাডি করো, বড় হয়ে গেছো এখন, ওই রকম ধরা বেঁধে পড়িয়ে লাভ নেই, তো একটু ইন্টারঅ্যাকশন স্টাডি করাটাই বেটার, কারণ অনলাইন হচ্ছে তো, অফলাইন হলে নয়, আলাদা ব্যাপার। তো বল, বুট লোডারটা বোঝো? দেখো, আমরা সবচেয়ে বেশি আমার মনে হয় এখানে একটা জিনিসই বুঝতে পারবে না, সেটা হচ্ছে বুট লোডার আর কন্ট্রোল ওভার এভরিথিং, এই দুটো জিনিসের হয়তো অসুবিধা হতে পারে। বলো গো। হ্যালো। হ্যাঁ স্যার। বুট লোডার বোঝো তো? সবাই দেখবে দেখবে বুটিং হয় সব সময়, আমরা বুটস্ট্র্যাপিং করব। বুটিং মানে হচ্ছে বেসিক্যালি দেখবে ফার্স্ট কম্পিউটারটা স্টার্ট করো, তখন ফার্স্ট চেক হয় হচ্ছে বায়াস, ঠিক আছে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, মনে আছে? বায়াস মানে হচ্ছে মাদারবোর্ড থেকে প্রোগ্রাম রান করে, যেটাই হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম গুলো কানেক্টেড আছে কিনা। লাইকওয়াইজ তুমি দেখবে যদি তুমি কিবোর্ড কানেক্ট করে না রাখো কম্পিউটারে, তোমাকে কোনো মতে কিন্তু অন করতে দেবে না সিস্টেম, ঠিক আছে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের মধ্যে কিবোর্ড পড়ে, মাউস পড়ে না কিন্তু, মাথায় রেখো। তো দেখবে কোনোদিন অপারেটিং সিস্টেম অন হতে থাকবে না। ফার্স্ট ওই যে পোর্ট গুলো দেখবে, যে সিপিইউটা যদি কোনোদিন কাউর বাড়িতে ডেস্কটপ আছে, দেখবে যে ক্যাবিনেটের পিছনে কিছু পোর্ট থাকে, ওই পোর্ট গুলো রেসপেক্টে কানেকশন চেক হয় যে ওগুলো কানেক্টেড কিনা, তার রেসপেক্টে কোনো ভ্যালু পাচ্ছে কিনা। তোমরা দেখবে ইউপিএস এর সুইচ দেওয়ার সাথে সাথেই ফার্স্ট দেখবে কিবোর্ডের লাইটটা জ্বলে ওঠে। দেন তুমি ধরো সিপিইউ যখন মানে ক্যাবিনেটের সুইচটা যখন অন করছো, দেন দেখবে জ্বলে ওঠে হচ্ছে বাদ বাকিগুলো। তো বেসিক্যালি মাদারবোর্ড দেখবে তোমার মনিটরে অলরেডি একটা কানেকশন চলে যায়। এটার কারণ হচ্ছে যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম গুলো হয়, সেগুলোতে ফার্স্ট কারেন্ট পাস করে এবং সেগুলোর রেসপেক্টে একটা বায়াস রান করে, চেক হয় যে আর দে অল কানেক্টেড। ইফ ইফ দে আর কানেক্টেড, দেন গো ফর দ্য বুট লোডিং, মানে বুটিং এর কাছে যায়। বুট লোডারের কাজটা হচ্ছে বেসিক্যালি, মনে রাখো তোমরা হয়তো অনেকেই জানো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে, যারা জানো না তারা শিখে নিও, আর যারা জানো তারা তো জানোই যে যখন আমরা অপারেটিং সিস্টেমে দেখবে পার্টিশন লেভেলটায় যখন আমরা করি, পার্টিশনিং যখন করি, আই গেস কৃষ্ণেন্দু, বিকি, শরৎ, স্বাগতা, তোমরা তিনজনেই জানো, দেখবে কিছুটা জায়গা সিস্টেম রিজার্ভ খেয়ে নেয়, তাই না? এই কৃষ্ণেন্দু খায় তো? সিস্টেম রিজার্ভ খেয়ে নেয় না? সিস্টেম রিজার্ভ খাওয়ার কারণ হচ্ছে, দেখো আমরা ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট করেছি, একটা অপারেটিং সিস্টেম নিয়ারলি ধরে নাও 20 জিবি বা 15 জিবির কাছাকাছি দাঁড়ায়, মানে আমি বলছি অন অ্যাভারেজ 15 টু 20 জিবির কাছাকাছি হয়। তো সেক্ষেত্রে দেখো জিনিসটা কি হচ্ছে, আমরা তো 20 জিবির র্যাম ইউজ করি না, যে ওটাকে 20 জিবিটাকে পুরো র্যামে তুলে নেব। একটা একটা সাম অফ প্রোগ্রাম, স্টার্টআপ প্রোগ্রাম বলা হয়, মানে ওএসটাকে স্টার্ট করিয়ে দেওয়ার জন্য সেই স্টার্টআপ প্রোগ্রামটা স্টোর হয় হচ্ছে তোমার বুট লোডারের কাছে, যেটা স্টোর হয় অ্যাকচুয়ালি রমের ভেতর, নট সেকেন্ডারি মেমোরিতে।
ওই সিস্টেম রিজার্ভ জিনিসটা যেটা খায় সেটা হচ্ছে রমের জন্য খায়, এবং ওটা রমের মধ্যে স্টোর হয় কি স্টার্টআপ প্রোগ্রামটা, যে এতটা স্টার্টআপ প্রোগ্রাম, এবং ওই স্টার্টআপ প্রোগ্রামটা চলে যায় হচ্ছে রমের কাছে। জাস্ট অপারেটিং সিস্টেমটাকে স্টার্ট করিয়ে দিলে, এবং স্টার্ট করিয়ে দিলে কি হয় সেকেন্ডারি মেমোরি থেকে, বা বলতে পারো রম থেকে কিছুটা আর কিছুটা সেকেন্ডারি মেমোরি থেকে কি হয়, কার্নেলটা লোড হয় হচ্ছে কোথায়, র্যামের মধ্যে। এবং কার্নেল যখন লোড হয়ে গেল র্যামের মধ্যে, মানে ইট ইজ ইন এক্সিকিউশন, দেন it takes all the control of the operating system and the machine from there মানে কার্নেলের কাছে হচ্ছে, কার্নেল হচ্ছে এমন একটা জিনিস that is which is a program which is reside in the main memory after the bootloader, and it will take all the control of the operating system and that corresponding machine. Clear? Then দেখো until and unless যতক্ষণ, হ্যাঁ বলো। বলছি যে আপনি ওই কথাটা আমি একটু মিস করে গেছি, যে ওই বুট লোডারের ওই যে রমের পর থেকে কি বললেন, রমের মধ্যে তোমার রমের স্টার্টআপ প্রোগ্রামটা থাকে, বেসিক্যালি ওএস এর স্টার্টআপ প্রোগ্রামটা। ওএস থেকে, কারণ দেখো আমাদের দেখো জিনিসটা কি, আমরা কি জানি এতক্ষণ, আমরা এতদিনও জেনেছি এবং ভবিষ্যতেও এটাই মাথায় রাখবে যে কোনো একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন সেটা র্যামেতে এসে এক্সিকিউট করে, বাট র্যাম কি ভোলাটাইল মেমোরি, তাই তো? কি তাই তো নাকি? র্যাম ভোলাটাইল মেমোরি তো, তাহলে র্যামের মধ্যে তো তুমি কিছু স্টোর করতে পারবে না। এবার যতক্ষণ না র্যাম ওয়ার্কিং হবে ততক্ষণ কি তোমার সেকেন্ডারি মেমোরি ওয়ার্কিং এ যাবে? কারণ র্যামই তো বলবে, বা অপারেটিং সিস্টেম যতক্ষণ না ওয়ার্কিং হবে ততক্ষণ তো তুমি সেকেন্ডারি মেমোরি থেকে কাউকে টেনে নিয়ে এসে র্যামে ফেলতে পারবে না। এটা তো ট্রু, কারণ আলটিমেটলি র্যাম ভোলাটাইল আর র্যাম স্টার্টের সময় কাজ করছে, এটা কনফ্লিক্টেড স্টেটমেন্ট না? তাহলে র্যাম কে কাজে লাগানোর জন্য মানে ব্যাপারটা হচ্ছে কোন আমার অপারেটিং সিস্টেমটাকে তাহলে আগে লোড করাতে হবে। তাহলে কি হয়, রম যেহেতু নন ভোলাটাইল মেমরি, রমের মধ্যে হচ্ছে নন মানে স্টার্টআপ প্রোগ্রামটা থাকে, ওএসটা স্টার্ট হয়ে গেল, তার মানে কি it will able to manage all of the components of the computer system। তাহলে কি হচ্ছে আমার বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, যে রমের মধ্যে থেকে স্টার্টআপ প্রোগ্রামটা আসলো, বুট লোডারটা লোড হয়ে গেল, বুট লোডারের বুটিংটা স্টার্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই যে উইন্ডোজটা স্টার্ট হতে যে মিনিমাম টাইমটুকু নেয়, তার কারণ হচ্ছে এটাই যে আমার বুট লোডারটা লোড হয়ে যাওয়ার পর কার্নেলটা লোড হবে, এবং কার্নেলটা মেমোরি র্যামের এমন একটা জায়গায় চলে যাবে, ওইটুকু জায়গা নন অ্যাক্সেসিবল টু ইউজার, মানে ওটা কার্নেলেরই জায়গা, এবং কার্নেল যতক্ষণ না ওএসটাকে তুমি শাটডাউন করছো ততক্ষণ ওই মেমোরিতেই বসে থাকবে। এন্ড সেকেন্ডলি ওই কার্নেল বাদ বাকি যে কম্পোনেন্টস আছে অপারেটিং সিস্টেম যেটাকে পারফেক্টলি রান করার জন্য, বা তোমার যেরকম কাস্টমাইজ আছে সেগুলো কাস্টমাইজেশন আছে, যেটা তোমার ডেস্কটপ স্ক্রিন বা হোম স্ক্রিন সেটাকে রান, সেটাকে লোড করানোর জন্য বাদ বাকি কোন কোন জিনিসগুলোকে তুমি অন স্টার্টআপ অ্যাক্টিভেট করতে বলেছো সেইগুলোকে অ্যাক্টিভেট করার জন্য সেই সব প্রোগ্রামগুলোকে টুক 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 করে সেকেন্ডারি মেমোরি থেকে টেনে নিয়ে প্রাইমারি মেমোরিতে ফেলে দেবে। এবং অন স্টার্টআপ প্রোগ্রামগুলো জেনারেলি কার্নেলের সাথেই লোড হয়ে যাবে, বেসিক্যালি কার্নেল লোড হয়ে যাওয়ার পর তারপর বাদবাকিগুলো লোড হতে থাকবে, কারণ দে আর ইন আ স্ট্যাটিক কনসেপ্টে চলে গেল। ঠিক আছে, এটা বলছিলাম। ক্লিয়ার? বুঝতে পারলাম কি সবাইকে? আচ্ছা, দেন দেখো লেখা আছে the kernel remains in the memory until the OS is shut down. The kernel is responsible for low level tasks such as disk management, memory management, task management and etc. Not only this, প্রত্যেকটা কাজ কার্নেলের রেসপেক্টেই হয়। ধরো তুমি একটা ইউজার প্রোগ্রাম চালাচ্ছ, সেই প্রোগ্রামটা কোন জায়গায় যাবে, আদৌ জায়গায় যাবে কিনা, এখন কাজ করতে পারবে কিনা, ওকে কোনো স্পেস দেওয়া হবে কিনা, সবকিছু কার্নেলই বলে আচ্ছা ওকে দাও, ওকে অ্যালাউ করো, একে অ্যালাউ করো না, একে দিও না, ওকে দাও, এসব সবকিছু দাবি দাবা, যা এইখান থেকে এটাকে টেনে আনতে হবে, ওটাকে এখানে ফেলে দিতে হবে, এটাকে রিলিজ করে দাও, ওটাকে নতুন মেমোরি ক্রিয়েট করো, তার জন্য সবটাই হচ্ছে কার্নেলের পারমিশন ছাড়া হয় না। মানে কার্নেল হচ্ছে ভেবে রাখতে পারো সবচেয়ে ইনারমোস্ট একটা জিনিস। ঠিক আছে, দেন দেখো যেটা রয়েছে বক্তব্য যেটা রয়েছে সেটা দেখো এরকম জিনিস, it provides interface between the user and the hardware components of the system. When a process when a process makes a request to the kernel, then it is called system call. This is very important thing about our study. এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে সিস্টেম কলের সম্বন্ধে প্রচুর থিওরি, প্রচুর জ্ঞান অর্জন করব। মাথায় রেখো প্রসেস, কোনো যখন ইউজার প্রসেস যখন কোনো কিছু চায়
বা ইউজার প্রসেস থেকে যখন কোনো কিছু কাজ করতে হয়, কার্নেলকে রিকোয়েস্ট করতে হয় সবকিছুই, এবং কার্নেল থেকে যখন সেই রিকোয়েস্ট গুলোকে গ্র্যান্ট করানো হয় বা নন গ্র্যান্টিং মোডে থাকে, সবকিছুই যেগুলো হয় সিস্টেম কলের মাধ্যমে হয়। মানে এগুলো এক এক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ডিফাইন্ড, এবং কার্নেল এই কলগুলোর সাথে কাজ করে। এবং তোমরা এখান থেকে দুটো জিনিস পড়বে, কার্নেল স্পেস আর ইউজার স্পেস বলে জিনিসটা। দেখো নিচে লেখা আছে কার্নেল ইজ প্রোভাইডেড উইথ আ প্রোটোকল kernel space which is a separate area of memory and this area is not accessible by other application program, যেটা আমি আগেই তোমাদের বললাম। So the code of the kernel is loaded into this protected kernel space. Apart from this, the memory used by other application program is called user space. As those two are different spaces in the memory, so communication between them is bit slower. মানে কখনো কখনো দেখবে একটা প্রোগ্রাম লোড হতে টাইম লাগলো বা প্রোগ্রামটা মিনিমাম কিছু সেকেন্ডস লাগে, সেটার কারণ হচ্ছে প্রোগ্রামটা তুমি যে জিনিসটা রিকোয়েস্ট করেছো সেই রিকোয়েস্টটা আদৌ অ্যাকসেপ্ট হবে কিনা বা মিনিমাম কিছু কাজ হবে কিনা কার্নেলের কাছে যাবে এবং কার্নেল থেকে বেরিয়ে আসবে। বাট দিস উইল বি দ্য মোস্ট অ্যাডভান্সড আর্কিটেকচার অফ দ্য কার্নেল অ্যান্ড কার্নেল স্পেস অ্যান্ড ইউজার স্পেস। কার্নেল স্পেস আর ইউজার স্পেস একসাথে করলেও দেয়ার ইজ আ প্রবলেম। যদি মনে করো না কোনো রকম ভাবে ইউজার এন্ডে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে বা ইন্টারাপ্ট তৈরি হয়েছে, it will block the entire system, or if there anything happened in the kernel space and both space are same, মানে সেম জায়গাতে রয়েছে, তখন ইউজার স্পেসে হয়তো তার কোনো রকম কোনো এফেক্ট পড়ার দরকারই নয় যেটা তৈরি হয়েছে, তাতেও কি হবে তোমার সেম প্রবলেম তৈরি হবে। দ্যাট ইজ যে যেটা আমি বললাম বলে ওটাকে সেম প্রবলেম তৈরি হবে, সেটা হচ্ছে ব্লক করে দেবে। তো আমরা সেইটার উপর বেস করেই আমরা দেখব কিছু ডিফারেন্ট টাইপস অফ কার্নেল হয় এবং সেই ডিফারেন্ট টাইপস অফ কার্নেল গুলোকে আমরা স্টাডি করব। ঠিক আছে, তো এখানে একটা বক্তব্য আমার বলা উচিত, একটা বক্তব্য না, একটা জাস্ট ছবি মতো দেখাচ্ছি তোমাদেরকে। থিংক অফ দিস লাইন্স। তোমরা এরকম একটা ছবি ভাবতে পারো, দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরে নাও এটা যদি কার্নেল হয়, এরই পার্টে থাকবে হচ্ছে ধরে নাও সিনক্রোনাইজেশন এন্ড কমিউনিকেশন, এখানে থাকবে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, টাইমার ম্যানেজমেন্ট, ইন্টারাপ্ট হ্যান্ডলিং, ইন্টারাপ্ট এন্ড ইভেন্ট হ্যান্ডলিং, দেন হচ্ছে তোমার ডিভাইস মানে আইও বেসিক্যালি বলতে পারো ডিভাইস আইও ম্যানেজমেন্ট, এন্ড আরেকটা হচ্ছে থাকতে পারে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। এইখানে সব থাকবে, মানে এটা হচ্ছে কার্নেলের বলতে পারো ছবি। মানে ব্যাপারটা হচ্ছে যদি অপারেটিং সিস্টেমের রেসপেক্টে ভাবি, অপারেটিং সিস্টেমে যদি রেসপেক্টে ভাবো, তাহলে এরকম জিনিসটা যদি সহজ করি, তাহলে দেখো জিনিসটা এরকম দাঁড়াবে। অ্যাপ্লিকেশন এই হচ্ছে বাই ডাইরেকশনাল লাইন, এটা হচ্ছে কার্নেল, এন্ড এর সাথে বাই ডাইরেকশনাল লাইনে মানে বাসগুলো বুঝতে পারছো বাই ডাইরেকশনাল, এখানে তোমার সিপিইউ, মেমোরি আর হচ্ছে ডিভাইস গুলো সব কানেক্টেড, মানে যাবতীয় অ্যাপ্লিকেশন যা চায় এর কাছে আসে, এর থেকে এর কাছে আসে। আর মানে আর যদি ওএস এর রেসপেক্টে ভাবো তাহলে জিনিসটা এরকম, এটা যদি অপারেটিং সিস্টেম হয় তাহলে এটা হচ্ছে, এটা যদি হোল অপারেটিং সিস্টেমটা হয় তাহলে এটা হচ্ছে কার্নেল। আই গেস ভিউটা ক্লিয়ার করতে পেরেছি কার্নেল কি করে না করে, কার্নেল কাকে বলে না মানে। এবার কার্নেলটা ধরো বেসিক্যালি কি হয়, আমরা এটা যখন মেমোরি করবো তখন আলো বুঝবো। ফিক্স স্ট্যাটিক অ্যালোকেশন বা তোমার পার্টিশন অ্যালোকেশন মানে কি, ধরো এইটুকু জায়গা ধরে নাও এটা হচ্ছে 100 to 1000 ধরে নাও, এই জায়গাটা ধরো যদি কার্নেল বসে তাহলে এই জায়গাটা বেসিক্যালি হয়ে গেল ইনঅ্যাক্সেসেবল টু আদার ইউজার প্রোগ্রাম। ধরে নাও এই 1000 থেকে রেস্ট, এন্ড ধরে নাও 0 to 99 এই স্পেসটা ইউজার ইউজ করতে পারবে, এই স্পেসটা ইউজার ইউজ করতে পারবে। জেনারেলি কি হয় তোমার 9 এন্ডে 9 স্টার্টে কার্নেলটা বসে যায়, রেস্ট অফটা মানে কন্টিনিউয়াস রেস্ট অফটাকে তোমার কি করে ইয়ে করে দেয়, মানে ইউজারের জন্য রেখে দেয়, এরকম মাঝখানে বসে না। ঠিক আছে, জেনারেলি এটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার করতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন হচ্ছে ফাংশনস অফ কার্নেলে যদি আসি, তাহলে দেখো
আমরা পড়ছি হচ্ছে দেখো এখন তোমরা নিজেরাই বুঝতে পারবে অ্যাক্সেস কম্পিউটার রিসোর্সেস কার্নেল ক্যান অ্যাক্সেস ভেরিয়াস কম্পিউটার রিসোর্সেস লাইক সিপিইউ আই ডিভাইস এন্ড আদার রিসোর্সেস ইট অ্যাক্ট অ্যাজ আ ব্রিজ বিটুইন ইউজার এন্ড দ্য রিসোর্স অফ দ্য সিস্টেম যেটা আমি তোমাদের বললাম resource management it is the duty of a kernel to share the resource between various process in such a way there is uniform access to the resources by every process মানে কোন প্রসেসের প্রায়োরিটি বিশেষ প্রচুর এরকম ব্যাপার নয় হ্যাঁ আলটিমেটলি আমরা পরে গিয়ে বুঝবো যে অনেক সময় আমাদের প্রসেসগুলো কি এক্সিকিউশন পাচ্ছে না বা প্রসেসগুলো প্রচুর ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে এসব কিছু টাইম শুনবো টার্ন অ্যারাউন্ড টাইম প্রসেসিং টাইম এসব কিছু আমাদের টাইম ক্যালকুলেশনও শিখতে হবে এজ বেড়ে যাচ্ছে তখন আমাদের কিছু প্রায়োরিটি হাই করতে হয় যাতে কার্নেলের ইন্টারভেনশন পায় ও এই জিনিসগুলোর জন্য আমাদের কিছু কাজ করতে হয় বাট এরকম ভাবে কার্নেলের একটা বক্তব্য আছে এবং কার্নেল এরকম ভাবে তৈরি করা উচিত যে প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা রিসোর্সকে অ্যাক্সেস করার মানে অ্যাক্সেস করতে পারে এবং পারমিশন থাকলে অ্যাক্সেস করতে পারে এবং যদি পারমিশন থাকে তাহলে জানি ইউনিফর্মলি পায় মানে একে আমি 10 বার অ্যাক্সেস করতে দেবো আর ওকে দুবার অ্যাক্সেস করতে দেবো এরকম নয় এরকম হচ্ছে ব্যাপারটা মেমোরি ম্যানেজমেন্ট এভরি প্রসেস নিডস সাম মেমোরি স্পেস সো মেমোরি মাস্ট বি অ্যালোকেটেড and deallocated for its execution all the memory management is done by kernel and device management the peripheral devices connected in the system are used by the process so the allocation of these devices is managed by the kernel like the processor fax machine phone তোমার ধরানো অন্য কোনো রাউটার্স এনিথিং নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু কার্নেলের মাধ্যমেই হয় তাহলে দেখো এখান থেকে আমরা দুটো মোড অফ অ্যাক্সেসিং বা দুটো মোড অফ সিস্টেমের কাজ করতে পারি সেটাকে দেখো প্রথমে বলে কার্নেল মোড আরেকটাকে বলা হয় ইউজার মোড দিস টু মানে এইগুলোর ডিটেইলিং মানে এদের মধ্যে ইন্টারঅ্যাকশন কমিউনিকেশন কিভাবে হয় that will understand by the types of kernel and in the second chapter যে প্রসেস কিভাবে তাদের সাথে কাজ করে সেটা বুঝবো বাট এখানে আমরা যেটা বুঝবো what does kernel space and kernel user space means সেটা আগে বুঝেছি এবং kernel mode execution and user mode execution মানে বুঝবো there are certain instructions that need to be executed by kernel only so the CPU execute this instruction in the kernel mode only for example memory management should be done in the kernel mode only while in the user mode the CPU executes the process that are given by the user in the user space তার মানে ব্যাপারটা বোঝাচ্ছে কি কার্নেল দেখো ইউজারের কিছু জিনিসপত্রকে এক্সিকিউট করাতে গেলে আমার কার্নেলের হেল্প লাগবেই বাট এরকম অনেক জিনিস আছে যেটা কার্নেলই শুধু কাজটা করতে পারবে যেমন ধরো অনেক কিছু প্রোগ্রাম আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজে যখন ইউজ করি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করতে হয় যারা লিনাক্স ইউজ করো তারা জানো সুপার ইউজার হয়ে অনেক কিছুকে আমাদের পাথ তৈরি করতে হয় বা পাথ সেট করতে হয় যেটার জন্য সুডো লিখতে হয় আই গেস জানো তোমরা তাই না এখানে লিনাক্স ইউজ করো কেউ কৃষ্ণেন্দু করো না তুমি স্যার কালিটা করছিলাম কালিটা করছো তো ওইখানে দেখবে তোমাদের অনেক সময় অনেক কিছু কাজ করতে গেলে সুডো হয়ে কাজ করতে হবে সুপার ইউজার হয়ে সেটা বেসিক্যালি হচ্ছে তোমার ইয়ের মতো জিনিসটা এটা নিয়ে যাবে ঠিক আছে তো সেগুলো কার্নেল স্পেসে অনলি কাজ করবে আর বাদ বাকিগুলো ইউজার স্পেসে যেগুলো কাজ করে সেগুলোর ইন্টারঅ্যাকশন করতেই হয় কার্নেলের সাথে নাহলে মেমোরি রিসোর্স পাবে কি করে কিছু বাদ বাকি না থাকলেও মেমোরি তো দরকারই হবে জিনিসটাকে কাজ কাজ করাতে গেলে সেটা হচ্ছে ব্যাপার তাহলে এই অবধি যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো তাহলে আমি সেগুলোকে বলি নইলে পরের টপিকে যাবো বলো যদি কিছু কোয়েশ্চেন থাকে না স্যার আপাতত কিছু নেই ওকে then we can move from this part. তাহলে ফার্স্ট টাইপস অফ কার্নেল there are 5 টাইপস অফ কার্নেল তাহলে প্রথমটা যেটা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে 5 ধরনের কার্নেল জেনারেলি দেখতে পাওয়া যায় একটা হচ্ছে পুরোটাই এক্সপেরিমেন্টাল যেটাকে এক্সো কার্নেল বলে যেটা লেখা রয়েছে পরে দেখবে কোনো না কোনো জায়গায় দ্যাট ইজ ডান বাই এমআইটি মানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিরা বানিয়েছিল তো সেটার একটা কাজ আছে সেগুলো বলে দিচ্ছি ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা ডেভেলপ হয়েছিল সেটা হচ্ছে মনোলিথিক কার্নেল
তো দেখো জিনিসটা কি বলছে, those kernels where the user service and kernel services are implemented in the same memory space, that is different memory for user service and kernel service are not used in this case. By doing so, the size of the kernel is increased, and this in turn increases the size of the operating system. As there is no separate user space and kernel space, so the execution of the process will faster in monolithic kernel. আমাকে স্বাগত একবার বলার চেষ্টা করো দেখি তো কেন বলছে ফাস্টার অ্যাক্সেস হয়, মানে ফার্স্ট কাজ করে ইউজার্স মানে প্রোগ্রামগুলো। চেষ্টা করো দেখি মনোলিথিক কার্নেলে। দেখি বলো, ট্রাই করো দেখি লেখাটা পড়ে কেন মনে হচ্ছে যে এটা ফার্স্ট হবে, ফার্স্ট কাজ করবে। ওএস এর সাইজ বাড়ছে মেনে নিলাম, একই স্পেসে কাজ করছে, তার জন্য কি কিছু সুবিধা হচ্ছে? মানে ভেবে দেখো, যেহেতু কার্নেল আর ইউজারের স্পেস দুটোই সেম, there is no need of communication, right? কারণ তোমাকে তো অন্য পাথ ঘুরে আর কমিউনিকেশন করতে হচ্ছে না, সেম পাথেতেই রয়েছে। তার মানে যখনই অ্যাক্সেস পাবো আমি ডিরেক্টলি কার্নেলের থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, আমার আর কমিউনিকেশন টাইমটা যাচ্ছে না। যে ধরো ইউজার স্পেস আর কার্নেল স্পেস আলাদা হলে ইউজার কিছু করবে কিনা সেটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে, মানে ফার্স্ট একটা রিকোয়েস্ট সিগন্যাল পাঠাবে কার্নেলের কাছে, কার্নেল পারমিশন দিলে তার একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল যাবে ইউজারের কাছে, দেন ইউজার করতে পারবে। এইটার জন্য কারণ মাঝখানে ধরো না এই যে অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা যখন পাঠাচ্ছে তার আগে হয়তো কার্নেল অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, এখানে কি একটাই জায়গাতে আছে, তাহলে কি হবে একই জায়গাতে আছে, কোনো ওই ব্যাপারটা নেই, খালি ওই কার্নেল নিজেই দেখে নিল ইউজারটা এই কিছু করতে চাইছে বলে করো, তার জন্য ফাস্টার হয়। বাট দিস ইজ নট আ ভেরি গুড টাইপ অফ কার্নেল, বুঝতে পারবে। সেটা হচ্ছে মানে ছোট ছোট মেশিনের জন্য ভালো, কিন্তু বড় মেশিনের জন্য ডেফিনেটলি ভালো না, যেহেতু ইউজার স্পেস আর কার্নেল স্পেস। অ্যাডভান্টেজটা দেখি, it provides CPU scheduling, memory scheduling, file management through system calls only. কারণ শুধু সিস্টেম কলের মাধ্যমেই আমরা কাজ করে নিতে পারি, কারণ যেহেতু ইউজার স্পেস এন্ড কার্নেল স্পেস সবকটা সেম। Execution of the process is fast because there is no separate memory space for user and kernel. Disadvantage হচ্ছে if any service fails then it leads to a system failure. কার্নেলে হোক ইউজার স্পেসে হোক, কোনো কারণে যদি একটা বক্তব্য কিছু বন্ধ হয় বা কোনোটা ফেল করে, টোটাল সিস্টেমটা ফেল করবে। If new services are to be added, then the entire operating system needs to be modified. যেটুকু আছে সেটুকু থাকলে তো খুব ভালো কথা, কিন্তু তোমার যদি নতুন কোনো একটা প্রোগ্রাম নিয়ে আসতে হয় বা কোনো কিছু কার্নেলের তাহলে সাইজ বাড়াতে হবে, কার্নেলটাকে বোঝাতে হবে এটাই সেই, দেন তোমার এই পুরো জিনিসটাকে চেঞ্জ করে লাগাতে হবে, আবার নতুন করে ওয়েসটাকে রিডিজাইন করে মানে কার্নেলটাকে রিডিজাইন করে তৈরি করতে হবে। দিস ইজ দ্য ভেরি বিগ ডিসঅ্যাডভান্টেজ অফ মনোলিথিক কার্নেল। এবং তার ছবিটা দেখো, সফটওয়্যার কার্নেল এন্ড হার্ডওয়্যার, দের ইজ নো ডিফারেন্ট স্পেস অফ ইউজার এন্ড হার্ডওয়্যার, ঠিক আছে, মানে ইউজার এন্ড কার্নেল স্পেসকে আলাদা করে দিই। ক্লিয়ার কথা বলেছি? হ্যালো হ্যালো, বুঝলে গো? হ্যালো, শুনতে পাচ্ছো? আচ্ছা, পরেরটা যেটা মাইক্রো কার্নেল, সেটা হচ্ছে মাইক্রো কার্নেল ইজ ডিফারেন্ট ফ্রম মনোলিথিক কার্নেল বিকজ ইন আ মাইক্রো কার্নেল in microkernel the user service and kernel service are implemented into different spaces. That is, we use user space and kernel space in case of microkernel, as we are using user space and kernel space separately, so it reduces the size of the kernel and these in turn reduces the size of the OS. The ছবিটা দেখো, কার্নেল সার্ভার আর সফটওয়্যার, ভালো করে ভেবে দেখো আগেরটাই কি ছিল, সফটওয়্যারটা ডিরেক্টলি কার্নেলের সাথে ছিল, এখানে কার্নেলের সাথে সফটওয়্যারটা দেখো আইপিসি থ্রু দিয়ে কানেক্টেড। আইপিসি মানে ইন্টার প্রসেস কমিউনিকেশন, মনে আছে পড়েছিল? আর সার্ভার মানে কিন্তু ওই নেটওয়ার্ক সার্ভার ভেবো না, এখানে সার্ভার মানে হচ্ছে ধরে নাও কোনো হার্ডওয়্যার বা কোনো যারা যেসব রিসোর্স গুলো সার্ভ করছে তাদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, as we are using different spaces for user services and kernel services, so the communication between application and service is done with the help of message passing, and this in turn reduces the execution, reduces speed of the execution. মেসেজ পাসিং হচ্ছে আইপিসি, ইন্টার প্রসেস কমিউনিকেশনের একটা প্রোটোকল, আমরা শিখবো ইন্টার প্রসেস কমিউনিকেশনে পড়বো, তোমরা আগেও পড়েছো আইপিসি কম্পিউটার অর্গানাইজেশনে।
তো আইপিসি মানে হচ্ছে দুটো প্রসেসের মধ্যে কমিউনিকেশন, সেটা কার্নেল প্রসেস ইউজার প্রসেসের মধ্যে, সিস্টেম প্রসেস ইউজার প্রসেসের মধ্যে হতে পারে, দুটো সিস্টেম প্রসেসের মধ্যে হতে পারে। যদি দুটো সিস্টেম প্রসেসের মধ্যে হয় তার মানে সেটা কার্নেলের মধ্যে আছে, যদি সেটা দুটো ইউজার প্রসেসের মধ্যে হয় তাহলে সেটা ইউজার স্পেসের মধ্যে আছে, তাহলে তাদের সঙ্গে আর কোনো ব্যাপারটা নেই, কার্নেল ইন্টারঅ্যাক্ট করতেই হবে। হ্যাঁ, এবার হতে পারে যে যদি দুজনের মধ্যে মারামারি লেগেছে কার্নেল ইন্টারঅ্যাক্ট করে। আর যদি ধরো ইউজার আর কার্নেলের মধ্যে হয় থ্রু আইপিসি তাহলে যাবে, তাহলে দেখো দুটো আলাদা স্পেস। ঠিক আছে, এইখানে এইটা হচ্ছে মোস্ট অ্যাডভান্টেজ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আজকালকার সিস্টেমে, দ্যাট ইজ নট মোনোলিথিক না মাইক্রো, অ্যাকচুয়ালি আমরা যেটাই কাজ করি সেটা হচ্ছে হাইব্রিড। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে ইফ নিউ সার্ভিস আর টু বি অ্যাডেড দেন দেয়ার ইট ক্যান বি ইজিলি অ্যাডেড, আমার অপারেটিং সিস্টেম চেঞ্জ করার তো কোনো দরকার পড়ে না এই ক্ষেত্রে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ স্পেস অ্যান্ড কার্নেল স্পেস, তো স্পিডটা রিডিউস হচ্ছে, আমরা অপারেটিং সিস্টেম বারবার রিডিজাইন করার থেকে একটু স্পিড কমাটাকে মেনে নেওয়াটা অনেক বেটার। ঠিক আছে, তো হাইব্রিড কার্নেল বলি, যদি কারোর কোনো অসুবিধা না থাকে, যদি অসুবিধা থাকে কোয়েশ্চেন করে নেব। আছে কি, নেই তো? স্যার মাইক্রো আর মানে মনোলিথিকও নয় তো পুরোপুরি হাইব্রিডটা। মাইক্রো বা মনোলিথিক তো হাইব্রিড না, মাইক্রোর তো একটা নেচার আছে যে দুটো স্পেস আলাদা, আর মনোলিথিক মানে হচ্ছে একই সাথে থাকবে ইউজার স্পেস আর কার্নেল স্পেস। এবার হাইব্রিড যেটা, এটা আমি বলবো, hybrid kernel is a combination of both monolithic and micro. It makes the use of the speed of monolithic kernel and modularity of microkernel. মানে ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, হাইব্রিড কার্নেলস আর মাইক্রো কার্নেলস, মানে জেনারেলি হাইব্রিড কার্নেলস আর মোস্টলি মাইক্রো কার্নেলস বলতে পারো, আর মাইক্রো কার্নেলস that have some non-essential code in kernel space in order for the code to run more quickly than it would be in user space. So some services such as network stack, file system are run in kernel space to reduce the performance overhead, but still it runs kernel code as servers in the user space. ভালো করে বুঝিয়ে দিচ্ছি হাইব্রিড কার্নেলের কনসেপ্টটা, একটুখানি হয়তো প্রবলেম হতে পারে, ভালো করে বোঝার চেষ্টা করো। হাইব্রিড কার্নেলের গল্পটা হচ্ছে মাইক্রো কার্নেলের নেচারটা আর মনোলিথিক কার্নেলের স্পিডটাকে নিয়ে বানানো। জিনিসটা কিরকম, ব্যাপারটা হচ্ছে আমি কার্নেলটাকে যখন লোড করব কিছু এসেনশিয়াল জিনিসপত্র যেগুলো ইউজার ডিপেন্ডেন্ট, লাইক নেটওয়ার্ক, ফাইল সিস্টেম, তারপর ধরে নাও তোমার আরো কিছু স্ট্যাক প্যাক, যাবতীয় যে সিস্টেম স্ট্যাক সিস্টেম জিনিস, এগুলোকে আমি কার্নেল স্পেসেতে রেখে দিয়েছি। যখন রান টান করবে বা যখন কার্নেল লোড হবে এগুলো অটোমেটিক্যালি হবে। দেখবে তোমরা ওই ওয়াইফাই যখন তোমার ইয়েতে কি বলে, নামটা কি, ওই ওটার নাম ল্যাপটপে যখন চালাও তখন অপশন আছে না কানেক্ট অটোমেটিক্যালি, দেখবে তুমি ওয়াইফাই অন করছো এবং ল্যাপটপ অন করছো, অটোমেটিক কানেক্ট করে নিচ্ছে। ওয়াই ইট ইজ লোডেড ইনটু দ্য কার্নেল when it is, মানে তোমাকে নইলে তো ওয়াইফাই সিলেক্ট করতে হতো। জেনারেলি আমরা ধরো কোনো একটা লোকের বাড়ি যাই, তুমি যখন বলো, যখন তুমি ধরো ওখানে ওয়াইফাই খোঁজো, তোমাকে দেখায় এগুলো আছে, বাট তুমি কোনোদিনও প্রিভিয়াসলি কানেক্ট করোনি, তাই করতে পারেনি। এবার কার্নেলের কাছে ওইটা দেখো নতুন একটা তাহলে প্রসেস অ্যাড করছে, কারণ ওয়াইফাই যখন একটা নতুন আসছে সেটা ওর কাছে একটা নতুন প্রসেস হিসেবে আসছে, মানে ওয়াই প্রসেসটা ডাব্লু ল্যান, মানে বেসিক্যালি ওয়্যান। তো কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমার বা ওয়্যারলেস ল্যান বলতে পারি, তো ওয়্যারলেস ল্যান যেহেতু, কিন্তু সেটার ক্ষেত্রে তুমি একটা অন্য ম্যাক অ্যাড্রেসকে ফিল্টার করে তার মধ্যে আমারটাকে বসাচ্ছি, দ্যাট ইজ নিউ প্রসেস। মানে তোমার ওই ওয়্যান প্রসেসটার মধ্যে আরেকটা সাব প্রসেস ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি থ্রেডিং। এবার এটা কার্নেল ইউজার টু কার্নেল লেভেল থ্রেডিং হচ্ছে। এবার হাইব্রিড কার্নেলের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কিছু কিছু নন এসেনশিয়াল জিনিস যেগুলো ইউজার স্পেসে থাকতো, ইউজারকে নিজে করে করতে হতো, সেগুলোকে বলা হলো তুমি ছেড়ে দাও ভাই, আমি ওগুলোকে নিয়ে নিচ্ছি, আমি কার্নেলের মধ্যেই ফেলে দেবো, এবং কার্নেল যখন কাজ করবে ওগুলো টুক 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 করে কাজ করে ফেলবে। বাট যেটা মজার জিনিস, এখানে ইউজার স্পেস আর কার্নেল স্পেস কিন্তু আলাদা। ইউজার স্পেসে ইউজার প্রোগ্রাম, কার্নেল স্পেসে কার্নেল প্রোগ্রাম। কিন্তু যেটা সার্ভার মানে কি, মানে যেটা হচ্ছে যে খোকা আর কি, মানে যে লোকটা আর কি আমাকে বলবে তুমি ভাই এটা করতে পারো, তুমি ভাই ওটা করতে পারো, তুমি কার্নেলকে জিজ্ঞেস করো এটা পারবে কিনা করতে, তোমাকে আমি দেবো কিনা, কার্নেলের থেকে পারমিশন দেখাও, এই সব জিনিসপত্র যেগুলো আছে সেখানে লাস্ট লাইনটা ভালো করে মন দিয়ে পড়ো যে so some services such as network or file system are run in kernel space to reduce the performance of the overhead, but still it runs kernel code as servers in the user space. মানে তোমার কার্নেলের যদি কোনো কোড বক্তব্য কিছু থাকে
সেইগুলোকে কিন্তু আবার ইউজার স্পেসে, মানে ব্যাপারটা হচ্ছে এটা কিছুটা সেগ্রিগেটেড আবার কিছুটা কমন, মানে কিছু জিনিস ইউজার স্পেসের জিনিস ইউজার স্পেসেতেই রান করে, বাট কার্নেলের কিছু জিনিসপত্র যেগুলো আছে যেগুলো নন এসেনশিয়াল ধরো কার্নেলের জন্য, বা যেগুলো ধরো না ইউজারের থেকে নতুন করে করার কিছু দরকার নেই, যেগুলো অটোমেটিক্যালি হতে পারে, মানে কার্নেল যদি ইন্টারভেন্ট করে তাহলে নিজে নিজেই কাজগুলো করে নিতে পারে, সেই সব জিনিসগুলোকে কার্নেল কি করে, কার্নেলের ওভারহেডটাকে কমানোর জন্য ইউজার স্পেসেতে অ্যাজ আ সার্ভার প্রোগ্রামস অর সিস্টেম প্রোগ্রামস বলে রান করিয়ে দেওয়া হয়। দিস ইজ দ্য কনসেপ্ট অফ হাইব্রিড কার্নেল। মানে আমি না মাইক্রো না মনোলিথিক, না আমার কাছে কমন কিছু আছে না আবার নেই, এরকম ব্যাপার, আমার কাছে কমন আছে আবার নেই। এইটা মডিউলারিটিটা কি, আমি নতুন প্রসেস অ্যাড করলে আমার কিছু যায় আসে না ওয়েস্টটাকে রিকনস্ট্রাক্ট করার, কারণ কি আমি নতুন প্রসেস অ্যাড করি সেগুলো নন এসেনশিয়াল ফাইল হিসেবে অ্যাড হবে, সেগুলো কার্নেলে আর ঢুকবে না, বাস অ্যাজ আ সিস্টেম প্রোগ্রাম ইউজার স্পেসেতে অ্যাজ আ সার্ভার অর প্রায়োরিটি প্রসেস বলে রান হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তো মানে ব্যাপারটা দেখো আজকালকার মেশিনে না মানে আমাদের অ্যাকচুয়াল এখনকার মেশিনে না পুরোপুরি হাইব্রিড না মনোলিথিক, জেনারেলি এগুলো এখনকার দিনে আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে হিউরিস্টিক হাইব্রিড কার্নেল, মানে যেগুলো নিজস্ব কিছু ইন্টেলিজেন্স সিস্টেম আছে, মানে কিছু কিছু কাজ করতে পারে নিজে থেকে, সেই রকম কিছু গল্প আছে এদের ক্ষেত্রে, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। ন্যানো কার্নেল আর এক্সো কার্নেল এগুলো খুবই সহজ আছে। ন্যানো কার্নেল as the name suggests the whole code of kernel is very small, কার্নেলটাকে খুব সহজ ছোট করা হয়, the code executing in the privileged mode of the hardware is very small. The term nanokernel used to describe the kernel that supports a nanosecond clock resolution, মানে হচ্ছে ন্যানোকার্নেল কোথায় দেখা যায়, ধরো আমরা কিছু এমবেডেড সিস্টেম ইউজ করি, মোস্ট অফ দ্য এখনকার অ্যান্ড্রয়েড গুলোতে আর ন্যানোকার্নেল নয়, এখনকার অ্যান্ড্রয়েড গুলোতে মাইক্রো কার্নেলই চলে, বা বলতে পারো হাইব্রিড চলে, কারণ এর এখন আলাদা করে ব্যাপার আছে। ন্যানো কার্নেল হচ্ছে ধরে নাও আমরা বলতে পারি যে ইন টার্মস অফ যেগুলো এমবেডেড সিস্টেম, সাপোজ ধরে নাও স্মার্ট ফ্রিজ, যেগুলো যেখানে হচ্ছে প্রসেসর খুব ছোট, মানে ধরে নাও র্যাম ফ্যান খুবই ছোট, বা ধরে নাও কিছু স্মার্ট স্পিকার, এইগুলোতে ন্যানো কার্নেল ইউজ হয়, যেখানে ধরে নাও একটা ছোট্ট এমবেডেড অপারেটিং সিস্টেম আমাকে রাখতে হবে, যার কিছু সেট অফ কাজই আছে, খুব ছোট মানে খুবই নমিনাল কাজ আছে, কিন্তু দুটো বক্তব্য আছে যে ইউজারের কিছু কাস্টমাইজেশন থাকতে পারে বা ইউজারের কিছু নিজস্ব অ্যাপ্লিকেশন থাকতে পারে, আর কিছু এর ইনবিল্ট অ্যাপ্লিকেশন থাকতে পারে যার মধ্যে কোনো রকম কমিউনিকেশন হয়ে প্রোডাক্টটা কিছু ডেলিভারি হবে। those systems or those embedded things are used nano kernels, and exokernel that is totally in research, মানে রিসার্চে পাওয়া কার্নেল, সেটা হচ্ছে exokernel is a Waze kernel that is developed by MIT Parallel and Distributed Waze Group, মানে MIT এর একটা গ্রুপ আছে এটা, তো তারা হচ্ছে এটা বানিয়েছিল। here in this type of kernel the resource protection is separated from the management, and this in turn result is allowing us to perform application specific customization. In the exokernel the idea is not to implement all the abstraction, but the idea is to impose few abstraction as possible, and by doing so the abstraction should be used only when needed. So no force abstraction will be there in exokernel, and there is a feature that makes it different from a monolithic and microkernel, but the drawback of this complex design, and the design of exokernel is very complex. So in short, exokernel Waze is an operating system in which no function is implemented in the kernel space. It passes a request for the resources to the user space libraries, that is a kernel would pass any request to the library only. সহজ ভাষায় বলি, এক্সোকার্নেলে বলছে ভায়া আমি এই কার্নেলটা এরকম ভাবে ডিজাইন করেছি, বা এই কিছু বক্তব্য রাখছে কার্নেলটা, সেটা হচ্ছে এরকম যে আমি কার্নেলটাকে যখন কার্নেলটাকে ডিজাইন করা হয়েছে এইভাবে যে কার্নেলের মধ্যে মিনিমাল ভেরি মিনিমাল, মানে মিনিমাল বলতে ওই ওয়েসটাকে লোড করার জন্য যেটুকু দরকার সেইটুকুই রাখবো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কোনো ডিটেইলস বা এরকম কিছু রাখবো না, বাট আমি এরকম ফিচার রাখবো যে আমি যদি এইগুলোকে চাই সেগুলোকে আমি ইউজারের মধ্যেই মানে কার্নেলের মধ্যে
মধ্যেই রেখে দিতে পারি, অ্যাবস্ট্রাক্ট করতে পারি, আর যদি না চাই তাহলে অ্যাবস্ট্রাক্ট করবো না। ইট ইজ নট readily used for the normal users, কারণ তোমাকে each and every time কার্নেলের জন্য কিছু না কিছু কোডস প্রোভাইড করতে হয় টু মেইনটেইন দ্য কার্নেল সাইজ, টু মেইনটেইন দ্য কার্নেল পারফরম্যান্স, এবং কার্নেলটা কাজ করবে সেইভাবেই যে আমার ইউজারের স্পেসেতে একটা লাইব্রেরি দেওয়া আছে, ইউজার স্পেসের কিছু যদি কার্নেলের দরকার হয় তাহলে কার্নেল ডিরেক্টলি ইউজার স্পেস না ডিরেক্টলি লাইব্রেরিতে যাবে, বই খাতা তুলবে, নিয়ে চলে এসে কাজ করে দেবে। এটা হচ্ছে এরকম ভাবে দেওয়া রয়েছে যদি আমরা, বাট যদি আমরা সেটার অ্যাবস্ট্রাকশন চাই, আদারওয়াইজ উই হ্যাভ টু ডিল উইথ এভরিথিং, মানে আমরা নিজেরা রিসোর্সটাকে ম্যানেজমেন্ট করব। আমরা যদি বলি এর প্রোটেকশনটা এতটা দরকার, এর প্রোটেকশন এইটুকু দরকার, সেগুলো আমরা বলবো। খালি যে সাম পার্ট অফ ম্যানেজমেন্ট ইজ ডান বাই দ্য কার্নেল, যে রিসোর্সটা আছে কি নেই, অ্যাভেলেবেল আছে কি নেই, টাস্কটা করা যাবে কি যাবে না, যেগুলো কানেক্ট মানে বেসিক্যালি কার্নেলের বেসিক কাজ সেগুলো করবে। প্রোটেকশন এন্ড সিকিউরিটি ইজ টোটালি মানে কি বলবো আপলিফটেড বাই ফ্রম দ্য কার্নেল, মানে কার্নেলের থেকে নিয়ে নেওয়া হয়েছে, আমরা নিজেরা ওগুলোকে ডিসাইড করে দেব, যদি আমাদের মনে হয় দেওয়ার কথা না দেব না। এইটা টোটালি দেখো, এই জিনিসটার বেসিক্যালি এই এক্সো কার্নেলের কনসেপ্টটা মোস্টলি ইউজ হয় হচ্ছে বা ইউজ করা উচিত হচ্ছে যেখানে তোমরা ক্লাউড করবে বা ফগ কম্পিউটিং করবে, এফওজিজি ফগ। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, মানে এফওজি ফগ ফগ কম্পিউটিং যেখানে করবে, সেখানে যেখানে আমাদের ভার্চুয়াল মানে আমাদের ভিএমএম এর দরকার, ভিএমএম ভার্চুয়াল মেশিন মনিটর, বা সহজ ভাষায় টেকনিক্যাল টার্মে বলা হয় হচ্ছে হাইপারভাইজার দরকার, এবং সেখান থেকে একটা সিঙ্গেল কার্নেলকে আমাকে ব্রেক করতে হয় 100টা কার্নেলে। ধর আমার 100 জন ইউজার আছে, তো আমি 100টা কার্নেলে ব্রেক করবে, এবং যেটা ফিল দেবে আমি প্রত্যেকটা ইউজারকে আই এম অ্যাক্সেসিং আ সিঙ্গেল অল কার্নেল, এবং সেই প্রত্যেকটা ইউজারের এক এক রকম নিড, সেই অনুযায়ী প্রত্যেকটা ভার্চুয়াল মেশিন যখন ক্রিয়েট হবে তার একটা কাস্টমাইজড কার্নেল তৈরি হবে। সেই সব জায়গাতে এক্সো কার্নেলের ইউজ আছে, বাট নট ইন regular basis operating system, মানে parallel operating system or parallel programming is a different field, মানে ওটা নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। parallel programming সি দিয়ে করা যায়, ওপেন জিইউআই বলে একটা জিনিস আছে যেখানে আমরা সি দিয়ে parallel programming করতে পারি, ওপেন এমপি বলে একটা জিনিস আছে সেখানে করতে পারি। এইটা হচ্ছে মেন ফান্ডা অফ কার্নেল। ক্লিয়ার এতদূর? শিওর তো? স্যার আচ্ছা, দেন আমরা আর দুটো জিনিস আজকে পড়বো, পরের দিন থেকে আমরা পরের দিন শুরু করবো হচ্ছে প্রসেসিং এর পার্টটা, মানে আমরা কত ধরনের ওয়েস্ট দেখতে পাই সেই সবগুলো পড়ে এই চ্যাপ্টারটা পরের দিন শেষ করে দেবো। আর দুটো ছোট্ট ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ লোডার, যেটা একটু আগে পড়ছিলাম, আমি পড়ছি লেখাটা দেখো। when the power of a computer turned on, the first program that runs is usually a set of instructions stored in ROM that examines the system hardware to check whether all our hardware devices functions properly or not. These will check out CPU, memory, basic IO or errors, and stores the result in a special memory location. This is known as power on cell test. Post মনে রেখো, এটা কোয়েশ্চেন আছে, পাওয়ার অন সেল টেস্ট, ঠিক আছে? বুট লোডারের ফার্স্ট প্রোগ্রাম এটাই রান করে। And once the post has successfully computed, the software loaded in the ROM, that is the firmware, মানে OS firmware যেটাকে আমি স্টার্টআপ প্রোগ্রাম বলছিলাম, will begin to activate the disk drives in our computer. When the computer activates the hard disk drive, then the first piece of a system program it finds is the bootstrap loader. এতদূর বুঝতে অসুবিধা? খুব পাতি ইংলিশে লিখেছি, দেখো যদি বলো বোঝাতে হবে আমি বলি বুঝিয়ে দিচ্ছি। মানে একটু আগে যেটা বললাম সেটা কি ভদ্র ভাষায় লেখা, বুঝতে পেরেছো কি স্বাগতা, কৃষ্ণেন্দু, ডিকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, then what does bootstrap loader means? The bootstrap loader is a small program whose single function is to load the OS, পাতি বাংলায় OS টাকে লোড করতে হবে মেমরি into memory and allows to begin the operation. The bootstrap loader set up the small drive program that interface with control various hardware subsystem of the computer. It sets up the division of memory that holds the OS user information and the application
It establishes the data structure that will hold the signal flags and semaphores that are used to communicate within sorry communicate within and between the subsystem and the application of the computer. Finally, it turns the control of computer over the OS, মানে এটার পরই কার্নেলটা ঢুকে যায় আর কি সিস্টেমের মধ্যে। তো সহজ ভাষায় যখন পোস্ট হয়ে যাওয়ার পর ফার্মওয়্যারটা ঢুকে গেল, মানে বুটস্ট্র্যাপ লোডার কাজ করা শুরু করে দিয়েছে। the system finds the bootstrap loader। তো bootstrap loader এর মধ্যে হচ্ছে একটা ছোট্ট সবচেয়ে প্রোগ্রাম যেটার কাজ হচ্ছে ওয়েসটাকে লোড করা মেমোরির মধ্যে। সেকেন্ডলি হচ্ছে কি করছে bootstrap loader কি করছে, সেট করছে স্মল টাইপ প্রোগ্রাম দ্যাট ইন্টারফেস উইথ কন্ট্রোল ভেরিয়াস হার্ডওয়্যার সাবসিস্টেম অফ দ্য কম্পিউটার। মানে ধরো তোমরা একটা জিনিস দেখতে পাবে, পোস্ট সবচেয়ে ভালো চেক করার জায়গা হচ্ছে যাদের ডেস্কটপ আছে, তারা করবে এটা হচ্ছে সিপিইউটা মানে ক্যাবিনেটটা খুলবে, ক্যাবিনেটটা খোলার পর র্যামটা খুলে পাওয়ারটা অন করে দেবে, দেখবে পোস্টেই তোমার পি 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 সাউন্ড দেওয়া শুরু করবে, মানে বেসিক্যালি র্যাম কানেক্টেড নেই, তো ওয়েস চলবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। ফার্স্ট পোস্টে ওখানে ধরো যেমন বুটস্ট্র্যাপ লোড হওয়ার আগেই তো তুমি র্যাম খুলে রেখেছো, তো র্যাম চেক করার হচ্ছে র্যামটা ঠিক আছে কিনা। মানে অনেক সময় কি হয় র্যাম ফ্যাম মানে ধরো তোমার সব মেশিনে সবকিছু ঠিক আছে বা মেশিনটা অনেক সময় হঠাৎ করে অন হচ্ছে না, অটোমেটিক শাটডাউন, অটোমেটিক মানে অনই হচ্ছে না, জ্বলে নিভে যাচ্ছে জ্বলে নিভে যাচ্ছে, তখন বেসিক্যালি প্রবলেমটা হয়ে যাচ্ছে র্যামেতে। তখন আমরা কি করি, র্যামটাকে ফার্স্টে খুলে চেক করি যে র্যামটা টেস্ট মানে র্যামের স্লটটা অ্যাটলিস্ট ঠিক আছে কিনা। র্যামটাকে খুলে নেওয়ার পর যদি পিপ 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 মানে আওয়াজ দেয় বা মাইক্রো মাইক্রো মাদারবোর্ডের মাদারবোর্ডের ক্ষেত্রে দেখবে একটা নীল বা সবুজ আলো জ্বলে ঠিক র্যামটা স্লটটার নিচটাতেই মানে পাশে ওইটা নিলে পিপ তোমার কি বলে ব্লিঙ্ক করতে থাকে। তো সেটা দেখে বোঝা যায় আর কি র্যামটা ঠিক আছে কি নেই এই ব্যাপারটা। তো এই হচ্ছে গল্পটা। তো সেখানে পোস্টটা নিজেরা চোখে দেখতে পাবে আর কি কি কাজ হয়। যদি ওটা ঠিক থাকে এবং র্যাম যদি আমরা যদি নরমালি করি, তারপর কি ফার্মওয়্যারটা লোড হয় মানে বুট লোডার সিস্টেমে ঢুকছে। তো যে বললাম ছোট প্রোগ্রাম ওএসটাকে নিয়ে করে, বা ইন্টারফেস বিটুইন মানে বুট লোডারটা কি করে, বুটস্ট্র্যাপ লোডারটা একটা সেটআপ করে হচ্ছে সেই কি স্মল টাইপ প্রোগ্রাম যেগুলো ছোট 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 প্রোগ্রামগুলো আছে ফার্মওয়্যারটার মধ্যে এবং হার্ডওয়্যারগুলোর মধ্যে হচ্ছে লিংক স্থাপন করে, যাতে হচ্ছে কি হয় যে ওএস এর যে ইউজার আছে তার বেসিক কাস্টমাইজেশন আছে, ডেস্কটপে এতগুলো ফোল্ডার এই তৈরি করতে হবে, এইগুলোকে লোড করাতে হবে, এরকম ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করা আছে এইটাকে নিয়ে আসতে হবে, এইসব জিনিসপত্রগুলোকে সিগন্যাল অ্যান্ড সেমাফোর বললে আমরা করবো। দ্যাট ইজ এ ডিফারেন্ট চ্যাপ্টার এবং বাস চ্যাপ্টার, সেটাকে বলা হচ্ছে প্রসেস সিনক্রোনাইজেশন টুল। যে আমি কাকে কাকে এই মুহূর্তে লোড করাচ্ছি, তাদের মধ্যে কেউ আবার কোনো ভ্যালুকে ওভাররাইট করে দিচ্ছে কিনা, এইসব দুটো প্রসেস যখন চলে তাদের মধ্যে যেন সিনক্রোনাইজড হয়ে চলে সেইগুলো। বা সিগন্যালস গুলো হচ্ছে, সিগন্যাল মানে হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা করতে পারো যে হচ্ছে ফ্ল্যাগ পিএসডব্লিউ প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। তো তোমরা মাইক্রোপ্রসেসর পড়োনি, এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ টু লার্ন ওয়ে অপারেটিং সিস্টেম, মানে অনেক কিছু লিংক করে যেতে পারবে মাইক্রোপ্রসেসর পড়া থাকলে। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বলে একটা জিনিস হয়, এন্ড ফ্ল্যাগ রেজিস্টার্স, এগুলো কি হয় একটা প্রোগ্রাম কি কাজ করছে না কাজ করছে, কোথায় আছে না কি আছে, সেগুলোকে আমরা বুঝতে পারি। তো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড এইগুলোকে দিয়ে আমরা চেক হয় এবং সেগুলোকে দিয়ে আমরা কি করি কমিউনিকেশন হয় এদের নিজেদের মধ্যে। আচ্ছা আচ্ছা, মানে যেরকম ধরো চারজন মিলে একটা কাজ করলে যেরকম হয়, আচ্ছা তুই ওটা করে ফেলেছিস তাহলে এটা কর, এটা করছি আমি, ওটা কর, এরকম ভাবে কমিউনিকেশন হয়। একদম কমিউনিকেশন হওয়ার পর যে মিনিমাম যদি তোমার স্টার্টআপ অ্যাপ্লিকেশন থাকে সেগুলোকে লোড করতে শুরু করা এবং আলটিমেটলি লাস্টে মানে বেসিক্যালি লোড করা মিনিমাম যেগুলো আছে সেগুলো লোড করা এবং কার্নেলটাকে লোড করিয়ে দিয়ে কম্পিউটারটাকে ওএস এর হাতে ছেড়ে দেওয়া, মানে বেসিক্যালি কার্নেলের হাতে ছেড়ে দেয়, এবার তুমি ভাই যা করার করো, আমার কাজ শেষ। ঠিক আছে। তো অনেক সময় দেখবে ডুয়াল বুট করতে গিয়ে এই প্রবলেমটাই হয়, বুটস্ট্র্যাপ লোডারটা খুঁজে পাওয়া যায়, তখন দেখতে হয় আমাদেরকে একটা কমন মানে লিনাক্স আর উইন্ডোজ যারা ইনস্টল করো দেখবে অনেক সময় কলেজের গুলোতে বলা হয় মেশিন অন করার সাথে সাথে F2 বা F11 এসব প্রেস করতে থাকো, বেসিক্যালি তারা কমন বুটস্ট্র্যাপ লোডারটা তৈরি করেনি। ইউ হ্যাভ টু ফোর্সলি বুটস্ট্র্যাপিং দ্য লোডার অন, বেসিক্যালি কি থাকে একটা ডিফল্ট ধরে নেওয়া থাকে, ডিফল্ট ধর উইন্ডোজ করে দেওয়া আছে ডিফল্ট বা ডিফল্ট করা আছে লিনাক্স, তো সেটাতে ঢুকে যায়। আর আমরা যদি ওইটা করতে থাকি তখন হয় কি ডুয়াল বুটিং এর যে স্ট্যাপারটা আছে সেটা লোড হয়, যেটাকে গ্র্যাপ বলে, GRAB গ্র্যাপ ফাইল, সেটা আসে। তো সেখান থেকে আমাদের অপশনটা চয়েস করা থেকে আমরা কোনটা করবো। জেনারেলি যারা ডুয়াল বুট ইউজ করো তারা অলওয়েজ এই কমন গ্র্যাপটা মানে কমন ডুয়াল বুট স্ট্যাপারটা ক্রিয়েট করে রাখবে গ্র্যাপ ফাইল, দেন ইউ ডোন্ট হ্যাভ টু পুশ দ্যাট F11 or F12 বাট অটোমেটিক্যালি ওটা তোমার লোড হয়ে যাবে। ঠিক আছে, এই হলো গল্প। তো হাউ টু ডিজাইন অ্যান এফেক্টিভ ওয়েস ফর
ভেরিয়াস টাইপ অফ কম্পিউটার, এই জায়গা থেকে আমি পরের দিনই বলবো। বুটস্ট্র্যাপ লোডার। আচ্ছা, ওয়ার্ম বুটিং, কোল্ড বুটিং বলে দুটো জিনিস আছে যেটা আমরা আইওতে পড়বো বা বুঝবো। তো দ্যাট ইজ নট এক্স্যাক্টলি সেম অ্যাজ বুটস্ট্র্যাপিং, ঠিক আছে? ওটার মানে আলাদা, ওয়ার্ম বুটিং অ্যান্ড কোল্ড বুটিং। তো আমি জেনারেলি মেমোরি নোটস কোনো স্টুডেন্টেরই দিই না, বাট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, আমি লিখে নেওয়ার চেষ্টা করবো কিছু মেমোরি ম্যানেজমেন্টের নোটস। কারণ মেমোরি আমি সবাইকেই বলি গ্যালভিন থেকে পড়তে, কারণ ওখানে প্রচুর ভালো করে লেখা আছে গ্যালভিনের ডিটেলে। আমি এত বছর ধরে পড়াচ্ছি, কোনোদিনই মেমোরি পার্সনটা আমি বুঝিয়ে দিই, প্রত্যেকটা টপিক যা যা আছে সবই বুঝিয়ে দিই। আর বাট তোমাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আমারও লেখা হয়ে যাবে নোটসটা। মানে তো আমার কলেজের টাইমের লেখা নোটস, আমি যখন বিটেক করেছি, সেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইলো, পরের দিন বাকিটা পড়াবো না, মানে ফার্স্ট চ্যাপ্টার পরের দিন শেষ হয়ে যাবে। তো পরের দিন একটু বেশি টাইম নেবো, আজকে তো ফালতু কথা অনেক বক্তব্য রাখলাম, ইনিশিয়াল ক্লাস, অনেকদিন বাদে পড়াশোনা হচ্ছে। তো পরের দিন বাকিটা পড়িয়ে দেবো। ওকে, আর কালকে দেখি ক্লাস সেম টাইমে আছে, আমি গ্রুপে বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, টাটা।